আসসালামু আলাইকুম। আমাদের মূল বই সিরিজের প্রায় 9টা ক্লাস তোমরা পেয়ে গেছো এবং আজকে আমাদের মূল বই সিরিজের সমাপ্তি হতে যাচ্ছে, যেখানে আমরা অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারটা পড়ার মাধ্যমে এই সিরিজটার শেষ করব। সো অর্থনৈতিক রসায়ন এই চ্যাপ্টারটাতে কিন্তু আসলে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যেমন কয়লা নিয়ে এখানে আলোচনা করা আছে, গ্যাস নিয়ে আলোচনা করা আছে, এরপর হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল বা ন্যানো কণা নিয়ে আলোচনা করা আছে, যেখান থেকে মাঝে মধ্যে 2 থেকে 3 এমসিকিউ কিন্তু আসে। এরপর সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, তারপরে চামড়া শিল্প, এই জিনিসপাতিগুলো নিয়ে আলোচনা করা আছে এবং এগুলো দেখবা প্রত্যেকটাই তোমার ইকোনমির সাথে রিলেটেড বা অর্থনীতির সাথে রিলেটেড, এই জন্য এটার নাম হচ্ছে অর্থনৈতিক রসায়ন। তাহলে শুরুতেই তুমি যদি হচ্ছে এই চ্যাপ্টারটাতে চলে দাও, তাহলে তুমি শুরুতে যেটা পাবা সেটা হচ্ছে ভাইয়া এখানে প্রথমত গ্যাস ক্ষেত্র নিয়ে আলোচনা করা আছে, মানে প্রাকৃতিক গ্যাস নিয়ে আলোচনা করা আছে। তো দেখো চ্যাপ্টার শুরু হওয়ার আগেই এমসিকিউ দিয়ে বসে আছে স্যারে, বলছে যে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কোনটি? সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে ভাইয়া তিতাস গ্যাস ক্ষেত্র। ঠিক আছে, তিতাস গ্যাস ক্ষেত্রটা হচ্ছে ভাইয়া সব থেকে বড়। ঠিক আছে, তিতাস গ্যাস ক্ষেত্র হচ্ছে সব থেকে বড়। এরপর আসলে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। সো আসলে এই চ্যাপ্টারটাতে আসে অনেক কিছু, বাট প্রশ্ন আসে একদম স্পেসিফিক লাইনগুলা থেকে। তোমাকে আমি একদম স্পেসিফিক লাইনগুলা পড়াই দিব, যেন হচ্ছে তুমি ওই জিনিসগুলোই হচ্ছে দেখে গেলে এখান থেকে এমসিকিউ কমন পাও। ঠিক আছে, এবং বাকি চ্যাপ্টারগুলোর তুলনায় এই চ্যাপ্টারে এমসিকিউ কিন্তু কম আসে। সেখানে অনেক কথা আছে থাক, বাট তুমি যেটা পড়বা যে বাংলাদেশে 2023 সাল পর্যন্ত 2023 সাল পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কয়টা ভাইয়া? গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টা। বাংলাদেশের টোটাল 2023 সাল পর্যন্ত গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টা, এবং বাংলাদেশকে গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে মোট 23টি ব্লকে বিভক্ত করা হয়েছে। গ্যাস উৎপাদনের জন্য বাংলাদেশকে মেইনলি 23টা ব্লকে বিভক্ত করা হয়েছে। তুমি এখানে দেখবা টোটাল 23টা ব্লক আছে, বাট তোমার সেগুলো পড়া লাগবে না, খালি সংখ্যাটা জানলেই হবে যে 23টা ব্লক এবং গ্যাস ক্ষেত্র কয়টা? 29টা। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, প্রাকৃতিক গ্যাসের অনেক ব্যবহার আছে। ঠিক আছে, সর্বপ্রথম আসে প্রাকৃতিক গ্যাসের উপাদান। প্রাকৃতিক গ্যাসে তোমরা জানো কি থাকে? মিথেন মেনলি থাকে, তার সাথে কিছুটা প্রোপেন, বিউটেন এরা কিন্তু থাকে। ঠিক আছে, সো এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে যদি ভাইয়া কি থাকে দেখো, পৃথিবীর কোন কোন গ্যাস ক্ষেত্রের গ্যাসে হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস থাকে। এটি খুবই দুর্গন্ধযুক্ত এবং এর উপস্থিতি প্রাকৃতিক গ্যাসের মানকে নিম্নমুখী করে। তাহলে প্রশ্ন আসে নিচের কোনটি প্রাকৃতিক গ্যাসের মানকে নিম্নমুখী করে? অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, এবং এটা কি ভাইয়া? খুবই দুর্গন্ধযুক্ত। এটা কি ভাইয়া? এটা হচ্ছে খুবই দুর্গন্ধযুক্ত। আচ্ছা, দেন এরপরে দুইটা ইম্পর্টেন্ট টপিক, যে কোন একটা প্রাকৃতিক গ্যাসে কতটুকু H2S আছে তার উপর ভিত্তি করে সেটাকে সুইট গ্যাস নয়তো সাওয়ার গ্যাস বলা হয়। এখন মনে রেখো যে H2S যদি 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব, 5.7 কত? 5.7 মিলিগ্রাম পার মিটার কিউব, এইটার থেকে কি হয়? কম থাকে। এটা থেকে কম থাকে তাহলে কি ভালো, তাই আমরা এটাকে বলি সুইট গ্যাস। আর যদি 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের থেকে বেশি থাকে তখন সেটাকে আমরা বলি সাওয়ার গ্যাস। ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে সাওয়ার গ্যাস। তাহলে H2S 5.7 মিলিগ্রাম পার মিটার কিউবের কম থাকলে তো ভালো সুইট গ্যাস, বেশি থাকলে সাওয়ার গ্যাস বলা হয়। দেন বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কতটুকু মিথেন থাকে? প্রায় 93 দশমিক তোমার হচ্ছে 68 থেকে 98% মিথেন থাকে। সেটা কিন্তু আসলে অনেক বেশি। ঠিক আছে, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কিন্তু আসলে উন্নত মানের। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস কিন্তু অত্যন্ত উন্নত মানের, এবং সেখানে কি থাকে ভাইয়া? 93.68 থেকে 98% মিথেন থাকে, এবং হাইড্রোজেন সালফাইড বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে প্রায় অনুপস্থিত বললেই চলে। ঠিক আছে, অনেক কম। ঠিক আছে, অনেক কম। ওকে, সো প্রাকৃতিক গ্যাস দেখো, প্রাকৃতিক গ্যাস দুই রকম হইতে পারে, শুষ্ক প্রাকৃতিক গ্যাস হইতে পারে, আবার যদি তোমার হচ্ছে জলীয় বাষ্প থাকে তাহলে আর্দ্র প্রাকৃতিক গ্যাস হইতে পারে। ঠিক আছে, সো এটা আসলে আমারই জানা লাগবে না। তবে এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, যে সিলেটের রশিদপুরের যে প্রাকৃতিক গ্যাস সেখানে 98% মিথেন থাকে, যেটা কিন্তু বাংলাদেশের মোটামুটি হাইয়েস্ট রেঞ্জের যে মিথেন সেখানে। সো প্রশ্ন আসে যে নিচের কোনটিতে প্রায় তোমার মিথেনের পরিমাণ বেশি? তো সিলেটের রশিদপুরের যে প্রাকৃতিক গ্যাস সেখানে তোমার হচ্ছে মিথেনে, এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেনের পরিমাণ কি ভাইয়া? সব থেকে বেশি। ঠিক আছে, 98%। 98%। এবার আসো যে ওভারঅল যে এতক্ষণ যা বলছিল সেগুলো একটা গ্রাফে নিয়ে আসছে, যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন থাকে হচ্ছে তোমার 93 থেকে 99%। ঠিক আছে, এরপর হচ্ছে তোমার এখান থেকে তুমি যেটা জানবা সেটা হচ্ছে এই যে H2S। ঠিক আছে, যে H2S আর্দ্র গ্যাসের মধ্যে কত থাকে? 0.08 থেকে 0.13%। আর কি কি থাকে? মিথেন থাকে, ইথেন থাকে, প্রোপেন থাকে, বিউটেন থাকে। ঠিক আছে, অর্থাৎ উপরে যেগুলো আছে এগুলোই মোটামুটি থাকে। আর বাংলাদেশের ক্ষেত্রে মনে রাখতে হবে যে ভাই গ্যাস ক্ষেত্র কয়টা? 27টা। ব্লক সংখ্যা কয়টা ভাইয়া? 23টা। সক্রিয় নলকূপ হচ্ছে 101টা। এটা একটু লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, না রাখতে চাইলে নাই, কোনো সমস্যা নাই।
ঠিক আছে। সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস, সব থেকে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। সব থেকে বেশি মিথেন পাওয়া যায় সিলেটের রশিদপুরে 98%, ঠিক আছে। এবং H2S প্রায় অনুপস্থিত, H2S প্রায় অনুপস্থিত। সেটা হচ্ছে বাংলাদেশের গ্যাস সম্পর্কে ইনফরমেশন, ঠিক আছে। ওকে, প্রাকৃতিক গ্যাসের ব্যবহার। সো প্রাকৃতিক গ্যাস মেইনলি দেখো কয়টা কাজে ব্যবহার করা হয়, এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, বাট তুমি দেখো কয়েকটা উল্লেখযোগ্য জিনিস বলি, যে প্রায় সিলেটের ফেঞ্চুগঞ্জে স্থাপিত 7টি কলকারখানায় প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপন্ন হয়, ঠিক আছে। যার মধ্যে দেখো চট্টগ্রামের কাফকো আছে, ঠিক আছে। এটা কিন্তু অনেক নাম করা, তাই না? সো দেখো যে ইউরিয়া সার তৈরিতে কি ইউজ করা হয়, প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। এরপরে তোমার বিদ্যুৎ থেকে শুরু করে আরো অনেক জায়গায় প্রাকৃতিক গ্যাস ইউজ করা হয়, রান্নার কাজে ইউজ করাই হয়। সো আলটিমেটলি এই ব্যবহারটা পাবা তুমি হচ্ছে একদম নিচে, তুমি একটু নিচে চলে আসবা, অনেক কিছু এখানে বলে দেওয়া আছে। তার আগে যে এমসিকিউ পাইছি একটা সলভ করে ফেলি, বলছে কোন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয়। আচ্ছা, ব্যবহারটা পড়ি, তারপরে তোমার এটা অ্যান্সার দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বিদ্যুৎ ক্ষেত্রে সব থেকে বেশি ব্যবহৃত হয়। সো ব্যবহারের জন্য তুমি চলে আসবা এইখানে, যে তোমার এই যে কতটুকু কোথায় ব্যবহার করা হয়, ঠিক আছে। প্রাকৃতিক গ্যাসের ব্যবহার শতকরা পরিমাণ কতটুকু। সো দেখো এটা বাংলাদেশে, সো বাংলাদেশে মোট বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের পরিমাণ 55%। বাংলাদেশে টোটাল 100-র মধ্যে 55% প্রাকৃতিক গ্যাস ইউজ করা হয় কোথায়, বিদ্যুৎ উৎপাদনে। এবং এই প্রশ্নটা অনেক বেশিবার করে আসছে যে কোথায় মিথেন সব থেকে বেশি ব্যবহার করা হয় বা প্রাকৃতিক গ্যাস, অ্যান্সার হচ্ছে বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে। এরপরে চা বাগানে এবং শিল্প ক্ষেত্রে প্রায় 18% ব্যবহার করা হয়। ইউরিয়া সার উৎপাদনে 10%, এটা কিন্তু মনে রাখতে হবে যে ইউরিয়া সার উৎপাদনে 10%। বাসা বাড়িতে হচ্ছে তোমার 12%, এবং গাড়ির জ্বালানি রূপে সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মিথেনকে সিএনজি বানায় যে ইউজ করা হয় সেখানে হচ্ছে 5%। সো এখানে টোটাল 100% এর মধ্যে কোথায় কত পার্সেন্ট তুমি হচ্ছে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে ইউজ হয় সেটা দেওয়া আছে। আমাদের যে এই প্রশ্নের অ্যান্সার এখন আমরা দিতে পারবো। আমাদের কি বলছে ভাইয়া, বলছিল যে কোথায় সব থেকে বেশি ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে সব থেকে বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যবহার থেকে কিন্তু এটা আসলে ইম্পর্টেন্ট। সো এরপরে নিচের দিকে আসো, এখানে অনেক কিছু বলে দেওয়া আছে। তেল পরিমাপের একক দরকার নেই আমাদের। নিচের দিকে আসো, বাংলাদেশের কয়লা ক্ষেত্র। এই গেল হচ্ছে গ্যাস ক্ষেত্র নিয়ে, তুমি এই কথাগুলো জানলেই ইনাফ। এরপর আসো ভাইয়া কয়লা ক্ষেত্র। সো কয়লা কি ভাইয়া, যে প্রাকৃতিক তোমরা জানো যে ক্লাস 9-10 ছিল যে ভূগর্ভে চাপা পড়ে বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি থেকে আলটিমেটলি কি হয়, একটা সময় গিয়ে তোমার সেখানে কয়লা তৈরি হয়, তাই না। বিভিন্ন গাছপালা সেখানে তোমার হচ্ছে চাপা পড়ে কয়লা তৈরি হয়। জীবাশ্ম থেকে কি তৈরি হয়, তোমার হচ্ছে পেট্রোলিয়াম। সো দুইটা সাইড, একটা হচ্ছে কয়লা, একটা হচ্ছে পেট্রোলিয়াম। সো কয়লা আলটিমেটলি যেহেতু তোমার কি হয়, দীর্ঘদিন তোমার হচ্ছে মাটির নিচে তাপে চাপে গলে তোমার হয়, এজন্য কয়লাকেও কি বলা হয়, জীবাশ্ম বলা হয়, ঠিক আছে। কয়লাকেও কি বলা হয়, জীবাশ্ম বলা হয়। ওকে, দেন একটু নিচের দিকে চলে আসো, যে বাংলাদেশের কয়লা ক্ষেত্র নিয়ে আলোচনা করে দেওয়া আছে। আচ্ছা, সো এখানে দেখো বলছে রংপুর জেলার খালিশপুর, তারপর হচ্ছে বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিপাড়া ইত্যাদি 5টি এলাকার খনিতে উন্নত মানের বিটুমিনাস কয়লা পাওয়া যায়। বাংলাদেশে কোন কয়লাটা পাওয়া যায়, উন্নত মানের বিটুমিনাস কয়লা। তাহলে তার আগে আমাদের তেলের প্রকারভেদ জানা লাগবে। এবং কয়লাকে কিন্তু কি বলা হয় ভাইয়া, অনেক দেশে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, অনেক দেশে কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, ঠিক আছে। এবং বাংলাদেশের অন্যতম একটা খনিজ সম্পদ হলো কি ভাইয়া, কয়লা। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খনিজ সম্পদ হচ্ছে কয়লা। তো তুমি একটু নিচের দিকে আসবা, আমরা কয়লার প্রকারভেদ দিয়ে চলে যাব, যে কয়লার প্রকারভেদ, যে কোন কয়লা ভালো, কোন কয়লা কি, এই জিনিসগুলো হচ্ছে আমরা এই করব, ঠিক আছে। এবং বড়পুকুরিয়ার যে তোমার কয়লা ক্ষেত্র, সেখান থেকে প্রায় প্রতিদিন 650 টন কয়লা উত্তোলন করা হয়। বড়পুকুরিয়া, এই জায়গায় কিন্তু প্রশ্ন আসে যে বড়পুকুরিয়ার কয়লা খনি থেকে প্রায় প্রতিদিন 650 টন তোমার হচ্ছে কয়লা উত্তোলন করা হয়, ঠিক আছে। তো নিচের দিকে আসো, বাংলাদেশের কয়লার মান এবং ব্যবহার। দেখো সব থেকে তোমার হচ্ছে লোয়েস্ট লেভেলের যে কয়লা বা সব থেকে তোমার হচ্ছে বাজে লেভেলের যে কয়লা, সেটা হচ্ছে পিট কয়লা, ঠিক আছে। সো প্রথমে কয়লা হচ্ছে তোমার পিট থাকে, এরপরে উন্নত হয়ে তার থেকে ভালো হয়, এরপরে তার থেকে ভালো হয়, এরপরে তার থেকে ভালো হয়, ঠিক আছে। যত বেশি হচ্ছে তাপচাপ দিবা সেই কয়লা তত ভালো হয়। সব থেকে কম মানের কয়লা হচ্ছে পিট কয়লা, ঠিক আছে, এবং সাধারণ মানের কয়লা। এবং এটা তুমি বুঝবা কেমনে, এটা বুঝবা এইভাবে যে এখানে তুমি দেখবা যেটা ক্যালোরিফিক মান, এটাকে পোড়াইলে কম শক্তি পাওয়া যাবে। সেটার ক্যালোরিফিক মান মাত্র কত ভাইয়া, মাত্র 10,000-এর মতো। এটার ক্যালোরিফিক মান মাত্র হচ্ছে তোমার 10,000-এর মতো, ঠিক আছে। এটার ক্যালোরিফিক মান হচ্ছে ভাইয়া 10,000-এর মতো। এবং একদম কয়লার প্রথম যে স্তরটা, প্রাথমিক স্তরটাই হচ্ছে পিট কয়লা, ঠিক আছে। প্রাথমিক স্তরটা কি পিট কয়লা, এবং এতে প্রায় 80-90% পানি থাকে। এরপরে দেখো কয়লার জ্বালানি মান বা ক্যালোরিফিক মান মানে হচ্ছে একটা কয়লাকে পোড়াইলে কতটুকু শক্তি পাওয়া যায়, ঠিক আছে, এটাকে বলা হয় ক্যালোরিফিক ভ্যালু।
ওকে, এটাকে ইউজ প্রকাশ করা হয় কিসে? বিটিইউ তে। বিটিইউ মানে কি? ব্রিটিশ থার্মাল ইউনিট দিয়ে প্রকাশ করা হয়, বিটিইউ তে প্রকাশ করা হয়। এরপরে প্রথমত গেল পিট কয়লা, সব থেকে লোয়েস্ট লেভেলের কয়লা। এর থেকে একটু ভালো কয়লা হচ্ছে লিগনাইট কয়লা, ঠিক আছে? লিগনাইট কয়লা হচ্ছে এর থেকে একটু ভালো, মানে পিট কয়লা থেকে একটু ভালো। এবং এখানে তোমার হচ্ছে কি থাকে? 10,500 থেকে 12,000 বিটিইউ। ক্যালোরিফিক ভ্যালু কত? 10,500 থেকে 12,000 বিটিইউ, ঠিক আছে? এবং অনেক বেশি ইম্পর্টেন্ট যে ভাইয়া লিগনাইট কয়লা বিদ্যুৎ উৎপাদনে, বয়লারের জ্বালানি রূপে এবং প্রোডিউসার গ্যাস উৎপাদনে ব্যবহার করা হয়। এই দেখো পরীক্ষাতে আসে, প্রোডিউসার গ্যাসের সংকেত কি? 2 মোল কার্বন মনোঅক্সাইড গ্যাস এবং 1 মোল নাইট্রোজেন গ্যাস, এই মিক্সচারটাকে বলা হয় প্রোডিউসার গ্যাস। এই মিক্সচারটাকে বলা হয় প্রোডিউসার গ্যাস। সো প্রোডিউসার গ্যাস বিদ্যুৎ উৎপাদনে এবং বয়লারের জ্বালানি রূপে কি ইউজ করা হয়? লিগনাইট কয়লা ইউজ করা হয়, লিগনাইট কয়লা ইউজ করা হয়। এরপরে ভাইয়া বিটুমিনাস কয়লা লিগনাইট কয়লা থেকে একটু উন্নত, ঠিক আছে? এবং বাংলাদেশে কিন্তু বিটুমিনাস কয়লা পাওয়া যায়। সো এই যে বিটুমিনাস কয়লা কালো, নরম এবং শক্ত পাওয়া যায়। এবং বিটুমিনাসের 3টা শ্রেণী রয়েছে ভাইয়া, সাব বিটুমিনাস, বিটুমিনাস এবং সুপার বিটুমিনাস, ঠিক আছে? এবং এর ক্যালোরিফিক মানটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে 11,000 থেকে 15,000 বিটিইউ, 11,000 থেকে 15,000 বিটিইউ। এবং আরেকটা জিনিস যে ভাইয়া কয়লার মধ্যে ফিক্সড কার্বন যত বেশি সেই কয়লা তত ভালো। কয়লার মধ্যে ফিক্সড কার্বন যত বেশি সেই কয়লা তত ভালো। তারপর বিটুমিনাস কয়লা যেটা, সেখানে ফিক্সড কার্বন দেখো কত পার্সেন্ট? 44 থেকে 78%। তো পরীক্ষাতে ডিরেক্ট আসে যে তোমার বিটুমিনাসে ফিক্সড কার্বনের পরিমাণ কত? 44 থেকে 78%, ঠিক আছে? এবং বিদ্যুৎ উৎপাদনে এই বিটুমিনাস কয়লা ব্যবহার করা হয়। ক্যালোরিফিক ভ্যালুটা পড়বো, ফিক্স কার্বন থাকলে সেটার পরিমাণটা পড়বো, এবং হচ্ছে কোথায় ব্যবহার করা হয় সেটা পড়বো, ঠিক আছে? ওকে, এবং সব থেকে ভালো কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা। অ্যানথ্রাসাইট কয়লা হচ্ছে সব থেকে উন্নত মানের শক্ত কালো বর্ণের কয়লা। এবং এর ক্যালোরিফিক ভ্যালু দেখো সর্বোচ্চ 14,500 থেকে 15,500 বিটিইউ। এবং ফিক্সড কার্বনের পরিমাণ দেখো কত বেশি? 86 থেকে 88%, 86 থেকে 88%, যেখানে এটা ছিল 44 থেকে 78%, ঠিক আছে? তাইলে এবং এটা দহনে ছাই কম হবে, শক্তি বেশি উৎপন্ন হয়, ঠিক আছে? এবং অ্যানথ্রাসাইট কয়লায় সালফার কম থাকে। এখন কত হচ্ছে ভাই? সালফার থাকলে সমস্যা কি? সালফার থাকলে সেই কয়লার মানটা কমে যায়। তাহলে মনে রাখবা, ফিক্সড কার্বন থাকলে কয়লা ভালো, ফিক্স কার্বন যত বেশি সেই কয়লা তত ভালো, আর সালফার যত কম সেই কয়লা তত ভালো। সালফার থাকা কয়লার জন্য ভালো না, ঠিক আছে? সালফারকে কয়লার বিষ বলা হয়, ঠিক আছে? সালফারকে কয়লার বিষ বলা হয়। তাইলে সব থেকে বেশি সালফার কম থাকে কোথায়? অ্যানথ্রাসাইট কয়লায়, কারণ ও যেহেতু সব থেকে ভালো তাই ওর মধ্যে এটাও সব থেকে কম। সো বিদ্যুৎ উৎপাদনে এবং ধাতু নিষ্কাশনে এই কি ব্যবহার করা হয় ভাইয়া? অ্যানথ্রাসাইট কয়লা ব্যবহার করা হয়। তাহলে কয়লার প্রকারভেদগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন কয়লার মান, একটু আগে বললাম কয়লার মান কিসের উপর ডিপেন্ড করে? যে তোমার ফিক্স কার্বন কতটুকু, সালফার কত কম আছে বেশি আছে তার উপরে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার যে কার্বন গুঁড়া বা ফিক্স কার্বন এই জিনিসপাতির উপরে, ছাই কেমন হচ্ছে, দহন তাপ, কার ক্যালোরিফিক ভ্যালু কত, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে কি করা হয় ভাইয়া? যে কয়লার যে তোমার মান সেটা নির্ধারণ করা হয়, ঠিক আছে? ওকে 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 যে বলতেছে যে ক্যালোরিফিক মান এবং ফিক্স কার্বনের পরিমাণ যত বেশি তত কি তোমার হচ্ছে সেক্ষেত্রে কি তোমার কয়লার মানটা তত বেশি। সো বাংলাদেশে যে গ্যাস ক্ষেত্র, কয়লা ক্ষেত্রগুলো আছে সেখানে কোথায় তোমার হচ্ছে কোনটা কতটুকু, ঠিক আছে? সেটা যদি তুমি একটু দেখো, তাহলে তুমি এখান থেকে জাস্ট একটা জিনিসই পড়বা, যে ক্যালোরিফিক ভ্যালু তো সবগুলারই দেওয়া আছে। আমি কি গরুর মতো সবগুলা পড়বো? না। দেখো বেশি কোথায়? দিঘিপাড়া। কত ভাইয়া? 12,116, 12,116। আমি এটা বলবো যে বাংলাদেশে যেই তোমার হচ্ছে যে কয়লা ক্ষেত্রগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে তার মধ্যে ক্যালোরিফিক ভ্যালু সব থেকে হাইয়েস্ট কোথায়? হাইয়েস্ট হচ্ছে দিঘিপাড়ায়, এবং সেখানে ক্যালোরিফিক ভ্যালু হচ্ছে 12,116। এবার সালফার দেখো, সালফার 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 সব থেকে কম কোথায়? বড়পুকুরিয়া। এই দেখো বড়পুকুরিয়াতে সালফার সব থেকে কম। ফিক্স কার্বন কোথায় সব থেকে বেশি? একটু গুণে দেখো, এই যে 5.4, মানে দিঘিপাড়ায় ফিক্স কার্বন বেশি। তাহলে দিঘিপাড়ার ক্যালোরিফিক ভ্যালু বেশি, দিঘিপাড়ায় ফিক্স কার্বনের পরিমাণ বেশি, তাই দিঘিপাড়ার কয়লাটা কিন্তু সব থেকে ভালো কয়লা। এটা উপরে দেওয়া ছিল, তাই না? দিঘিপাড়া কিন্তু সব থেকে ভালো কয়লা, দিঘিপাড়ার কয়লা হচ্ছে সব থেকে ভালো কয়লা। এই দেখো যে তবে দিঘিপাড়া খনির কয়লা সব থেকে তোমার হচ্ছে মান সব থেকে বেশি, ঠিক আছে? ওকে 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 নিচের দিকে আসি। ব্রিটিশ থার্মাল ইউনিট নিয়ে আবার কথাবার্তা বলে দেওয়া আছে, দরকার নেই, ঠিক আছে? এটাও লাগবে না।
সো এরপর আমরা হচ্ছে কয়লার ব্যবহারে চলে যাব। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেম জিনিস করতেছি, গ্যাস নিয়ে পড়লাম, গ্যাসের ব্যবহার নিয়ে পড়ছি, এবারে কয়লার ব্যবহার। সো কয়লা কি ইউজ করা হয়? কয়লা হচ্ছে তোমার তাপ শক্তি উৎপাদনে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়, উপরে উপরে আসি ধাতু নিষ্কাশনে ব্যবহার করা হয়, ঠিক আছে, রাসায়নিক শিল্পে বিজারক রূপে ব্যবহার করা হয় এবং অ্যারোমেটিক যৌগ উৎপাদনে কয়লা ব্যবহার করা হয়, ঠিক আছে, অ্যারোমেটিক যৌগে তোমার হচ্ছে কয়লা ব্যবহার করা হয়। ওকে, সো এখানে কয়লা থেকে তোমার যেটা ইউজ করা হয়, দেখো বলছে বিটুমিনাস কয়লা থেকে উৎপন্ন গ্যাসীয় জ্বালানি হলো কোল গ্যাস, ওয়াটার গ্যাস, মিথেন গ্যাস, সংশ্লেষ গ্যাস এবং প্রডিউসার গ্যাস। এই যে পাঁচটা, এই পাঁচটা সংকেত ডিরেক্ট হুবহু আসে যে ভাইয়া নিচের কোনটি কোল গ্যাস, নিচের কোনটি ওয়াটার গ্যাস, নিচের কোনটি মিথেন গ্যাস, মিথেন তো তোমরা চিনো, নিচের কোনটি সংশ্লেষ গ্যাস এবং নিচের কোনটি প্রডিউসার গ্যাস। তো ফার্স্টে আসে হচ্ছে ভাইয়া কোল গ্যাসের কাছে। সো কি বলতেছে, কোল গ্যাসের কোনো বিক্রিয়া টিক্রিয়া এখানে দেওয়া নাই, বাট এখানে বলে দেওয়া আছে যে ভাইয়া কি কি করলে তোমার হচ্ছে কোল পাওয়া যায়। কোল মানে হচ্ছে সেখানে তোমার হচ্ছে কার্বন গুঁড়া, ঠিক আছে, সো কার্বন গুঁড়া মানে হচ্ছে কোল, এই জন্য আলটিমেটলি কোনো বিক্রিয়া ওইভাবে দেওয়া নাই। আমাদের যেটা জানতে হবে প্রথমত যে ওয়াটার গ্যাস উৎপাদন। এই দেখো কয়লা, যে কার্বন কয়লা, সেটাকে তুমি যখন বাষ্পর সাথে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া দিবা, তখন সেখানে তৈরি হবে কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, এবং এই মিক্সচারটাকে বলা হয় ওয়াটার গ্যাস। পরীক্ষাতে বারবার আসে নিচের কোনটি ওয়াটার গ্যাস, কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। এরপরে আসো যে এই ওয়াটার গ্যাস কই ব্যবহার করা হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট, জৈব যৌগে পড়ে আসছিলাম যে মিথেন এবং হচ্ছে মিথানল উৎপাদনে ওয়াটার গ্যাস ব্যবহার করা হয়, মিথেন এবং মিথানল উৎপাদনে ওয়াটার গ্যাস ব্যবহার করা হয়। এরপর আসো মিথেন উৎপাদন। মিথেন গ্যাস উৎপাদনের ক্ষেত্রেও ডিরেক্ট একটা বিক্রিয়া ছিল। অ্যালকেন উৎপাদনের ক্ষেত্রে অ্যালকেনের বিক্রিয়ার মধ্যে দেখবা ডিরেক্ট একটা বিক্রিয়া দেওয়া ছিল যে কয়লা বা কার্বনকে তুমি বাষ্পের সাথে 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া দিলে তৈরি হবে ওয়াটার গ্যাস, আর ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া দিলে তৈরি হবে হচ্ছে মিথেন, ঠিক আছে। সো যেটা আলটিমেটলি কই থেকে তৈরি হলো, কয়লা থেকে। এরপরে তোমার হচ্ছে এই যে মিথেনটা তৈরি হলো গ্যাস, তুমি একটু আগে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার করে আসছো, যেটা জ্বালানি হিসেবে বিদ্যুৎ ক্ষেত্রে ইউরিয়া উৎপাদনে এই মিথেন গ্যাস ব্যবহার করা হয়। এরপরে ভাইয়া সংশ্লেষ গ্যাস বা সিনথেটিক গ্যাস। সংশ্লেষ গ্যাস কি, তুমি যদি হচ্ছে এই যে কয়লা থেকে যে মিথেনটা তৈরি করলা, কয়লা থেকে যে মিথেনটা তৈরি করলা, তার সাথে তুমি যদি H2O গ্যাস বা বাষ্পের বিক্রিয়া দাও, তাহলে সেখান থেকে তোমার কি তৈরি হবে, কার্বন মনোঅক্সাইড প্লাস 3টা হাইড্রোজেন, এটাকে বলা হচ্ছে ভাই সংশ্লেষ গ্যাস। দেখো কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস, একটা একটা থাকলে আমরা এটাকে বলি ওয়াটার গ্যাস, একটা একটা থাকলে আমরা এটাকে বলি ওয়াটার গ্যাস। আর যদি কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস 3টা হাইড্রোজেন গ্যাস থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া সংশ্লেষ গ্যাস, বা সেটাকে আমরা বলি হচ্ছে সংশ্লেষ গ্যাস। আর যদি যে কি থাকে ভাইয়া, কার্বন মনোঅক্সাইড গ্যাস প্লাস হচ্ছে 2টা নাইট্রোজেন, মেবি 2টা নাইট্রোজেন ছিল না প্রোডিউসার গ্যাসের মধ্যে, আচ্ছা প্রোডিউসার গ্যাসের মধ্যে সরি 2টা নাইট্রোজেন ছিল না, কার্বন মনোঅক্সাইড ছিল নিজে 2 মোল, কার্বন মনোঅক্সাইড ছিল তোমার হচ্ছে 2 মোল, আর নাইট্রোজেন গ্যাস, এই মিক্সচারটাকে বলা হয় প্রোডিউসার গ্যাস। তো দেখবা যেগুলো সবগুলাই তোমার হচ্ছে কিসের কি ইউজ করছে, তৈরি করছে কই থেকে, আমাদের সেই কার্বন থেকে, শুরুটা হয়েছে কার্বন থেকে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রোডিউসার গ্যাস, এটার নাম কি ভাইয়া, এর নাম হচ্ছে প্রোডিউসার গ্যাস। সো এই প্রোডিউসার নামটা কেমন আসে দেখো, যে স্টিল নির্মিত চুল্লির যেই চুল্লির মধ্যে তোমার হচ্ছে বিক্রিয়াটা করা হয়, সেই চুল্লির নামটা হচ্ছে প্রোডিউসার, সেই চুল্লির নাম অনুসারে এটার নামকরণ হয়েছে প্রোডিউসার গ্যাস, ঠিক আছে। যদিও আসবে না, জাস্ট খালি একটু বলে রাখো। সো প্রোডিউসার গ্যাসের ব্যবহার কি, প্রোডিউসার গ্যাস স্টিল, কাঁচ প্রভৃতি শিল্পে চুল্লি উত্তপ্ত করার জন্য প্রোডিউসার গ্যাসকে ব্যবহার করা হয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে প্রোডিউসার গ্যাস ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে কাজ করে, প্রোডিউসার গ্যাস ধাতু নিষ্কাশনে বিজারক হিসেবে কাজ করে। সো বলতেছে কোনটি কয়লার গুণগত মানকে বাড়ায়, ছাই বেশি হলে কয়লা কি ভালো না খারাপ, ফিক্স কার্বন যত বেশি সেইটা তত ভালো, তারপর হচ্ছে সালফার খারাপ, উদ্বায়ী পদার্থ খারাপ, ছাই যত বেশি হবে তত খারাপ, ঠিক আছে। ফিক্স কার্বন যত বেশি তত ভালো, ফিক্স কার্বন যত বেশি তত ভালো। এবং আরেকটা কি ছিল, আরেকটা হচ্ছে ক্যালোরিফিক মান। তো ফিক্স কার্বন আর ক্যালোরিফিক মান যত বেশি তত আমার হচ্ছে ভালো। ওকে 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 এলপিজি নিয়ে আমরা আগেই পড়ছি, এখানে এলপিজি নিয়ে পড়ার কিছু নাই। রাসায়নিক শিল্পে তোমার হচ্ছে কার্বনের ব্যবহার দেওয়া আছে, দরকার নাই। বিটুমিনাস কয়লার এটাও দরকার নাই। সো যেখানে আবার দেওয়া আছে যে কোল গ্যাসে কি থাকে, ওয়াটার গ্যাসে কি থাকে, সংশ্লেষ গ্যাসে কি থাকে এবং হচ্ছে প্রোডিউসার গ্যাসে কি থাকে, আবার দেওয়া আছে, ঠিক আছে। ওকে
তাহলে এই গেল হচ্ছে ভাইয়া আমাদের কয়লা, এই গেল হচ্ছে আমাদের কয়লা আর হচ্ছে গ্যাস। অনেক বেশি ইম্পর্টেন্ট, যেই যেই লাইনগুলো বলছি সেই লাইনগুলোই তোমাকে পড়তে হবে, এক্সট্রা তোমাকে এর বাইরে কিছু পড়তে হবে না। সো এরপর আসে জ্বালানি সম্পদের প্রেক্ষিতে বাংলা শিল্পায়ন সম্ভাবনা লাগতেছে না, বাংলাদেশের উল্লেখযোগ্য রাসায়নিক শিল্প পরিচিতি। ওকে ওকে, এখান থেকে দেখো বাংলাদেশের যে রসায়ন শিল্প আছে সেই রসায়ন শিল্পের মধ্যে কি কি আছে, যেমন সার শিল্প আছে, সিমেন্ট শিল্প আছে, চিনি শিল্প আছে, সাবান এবং প্রসাধনী সামগ্রী, কাঁচ এবং সিরামিক, চামড়া ট্যানিং, প্লাস্টিক পলিমার, তারপর হচ্ছে কাগজ পাল্প, ওষুধ শিল্প, বিভিন্ন পানীয় উৎপাদন করা এবং হচ্ছে টেক্সটাইল এন্ড ডাইং। ঠিক আছে, এই সব শিল্পের সাথে কিন্তু কি আমাদের কেমিস্ট্রি জড়িত, এইসব শিল্পের সাথে আমাদের হচ্ছে কেমিস্ট্রি জড়িত। তো প্রথমে আসো যে সিমেন্ট শিল্প নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে, এরপর হচ্ছে তোমার পাল্প এবং কাগজ হার্ডবোর্ড নিয়ে কথাবার্তা বলে দেওয়া আছে। বাট এখান থেকে একদম আমরা স্পেসিফিক পড়া পড়বো, ওরা বলছে বলুক, ঠিক আছে, বলছে ওরা বলুক, আমরা নিচের দিকে যাব, কারণ আমাদের বইতে যেগুলো আছে আমরা সেগুলোই পড়বো। ঠিক আছে, এখানে সবগুলো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া আছে, তুমি খালি রিডিং করতে পারো, যদি তোমার এই জিনিসগুলো ভালো লাগে তুমি রিডিং করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমরা নিচের দিকে যাব। চিনি শিল্প, কোথায় কতটুকু চিনি উৎপন্ন হয় এটা কি আমার পক্ষে মনে রাখা সম্ভব? দেখো কোথায় কোন চিনি শিল্পে কোথায় কোন মিলে কতটুকু চিনি উৎপাদন হয় সেটা আমার পক্ষে মনে রাখা সম্ভব না। আমরা পড়বো হচ্ছে এরপরে ইউরিয়া উৎপাদনের মূলনীতি। সো এখান থেকে তোমার প্রতি বছরই মেডিকেল এবং ভার্সিটিতে প্রশ্ন আসে, মেডিকেল এবং ভার্সিটির জন্য প্রতি বছরই এখান থেকে দেখা যায় প্রশ্ন আসে, মেডিকেল এবং ভার্সিটির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে ইউরিয়া উৎপাদনের মূলনীতি। সো মনে রাখা রাখবে তোমাকে যে ইউরিয়া কই থেকে উৎপন্ন করা হয়, অ্যামোনিয়া এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে। ইউরিয়া উৎপাদন করা হয় অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড থেকে, ইউরিয়া উৎপাদন করা হয় অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড থেকে। ঠিক আছে, এবং দেন এইটা বিক্রিয়া করে কিসে কনভার্ট হয়, অ্যামোনিয়াম কার্বামেট নামক একটা যৌগে, অ্যামোনিয়াম কার্বামেট নামক একটা যৌগে, এন্ড সেইখান থেকে এটা হচ্ছে ইউরিয়াতে কনভার্ট হয়, NH2CO NH2। সো এখান থেকে মেডিকেলে কি প্রশ্ন আসে বা ভার্সিটিতে কি প্রশ্ন আসে, বলে যে ভাইয়া এবং বোর্ডেও আসে, ঠিক আছে, এবং বোর্ডেও আসে যে এই তোমার ইউরিয়া উৎপাদন করা হয় কি থেকে, অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড থেকে। এবং মেডিকেল এই প্রশ্ন সব থেকে বেশি আসছে যে ইউরিয়া উৎপাদনে মাঝামাঝি যে যৌগটা তৈরি হয় তার নাম হচ্ছে যে মধ্যবর্তী যৌগ, সেটার নাম জিজ্ঞাসা করে। ঠিক আছে, এটা হচ্ছে কি ইউরিয়া উৎপাদনের মধ্যবর্তী যৌগ। তাহলে ইউরিয়া উৎপাদনের মধ্যবর্তী যৌগের নাম কি, অ্যামোনিয়াম কার্বামেট। ইউরিয়া উৎপাদনের মধ্যবর্তী যৌগের নাম কি, অ্যামোনিয়াম কার্বামেট। অনেক বেশি ইম্পর্টেন্ট, তৈরি হয় কি থেকে, অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড থেকে। অ্যামোনিয়াম কার্বামেট হচ্ছে ইউরিয়া উৎপাদনে মধ্যবর্তী যৌগ। সো পরীক্ষাতে বারবার করে আসে যে নিচের কোনটি ইউরিয়া উৎপাদনে মধ্যবর্তী যৌগ হিসেবে উৎপন্ন হয়, অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। ঠিক আছে, ওকে। এরপর এগুলা দরকার নাই, অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া দেওয়া আছে, দেখো হেবার বস নিয়ে আলোচনা করে দেওয়া আছে, হেবার বস পদ্ধতি। এরপরে হচ্ছে অ্যামোনিয়া উৎপাদন করা, দেখো তুমি কি করবা, ইউরিয়া উৎপাদনের জন্য অ্যামোনিয়া লাগবে, কার্বন ডাইঅক্সাইড লাগবে, তাহলে অ্যামোনিয়া উৎপাদন করার জন্য আবার কি জানি হেবার বস পদ্ধতি আছে, তাই না, সেগুলো নিয়ে আলোচনা করে দেওয়া আছে, আমাদের দরকার নেই। আমাদের খালি দেখো ইউরিয়া উৎপাদনের বিক্রিয়াটা লাগবে যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড 180 ডিগ্রি সেলসিয়াস 130 ATM চাপে বিক্রিয়া করে তৈরি করে অ্যামোনিয়াম কার্বামেট। এটাকে কি বলা হয় ভাইয়া, এটাকে বলা হচ্ছে ভাইয়া মধ্যবর্তী যৌগ। এটাকে বলা হয় কি ভাইয়া, এটাকে বলা হয় মধ্যবর্তী যৌগ। আর তোমার এই অ্যামোনিয়াম কার্বামেটকে যখন তুমি আবার চাপ দিবা সেখান থেকে তৈরি হবে হচ্ছে ইউরিয়া এবং হচ্ছে পানি। ঠিক আছে, জাস্ট এতটুকু জানলেই না। সো অনেকভাবে তৈরি করা যায়, এখানে সবগুলা দেওয়া আছে, বাট এত কিছু তো আসলে আমার পক্ষে মনে রাখা সম্ভব না। ঠিক আছে, আমার পক্ষে মনে রাখা সম্ভব না। ওকে, এরপর নিচের দিকে আসো। এখানে এখানে যে জিনিসগুলো আলোচনা করে দেওয়া আছে এগুলো অন্য চ্যাপ্টারগুলোতে আছে, একটু পড়লেই পারবা। যে বলছে জেনে নাও যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত সারগুলা উদ্ভিদের বৃদ্ধি, মূলের বৃদ্ধি, ফুল এবং ফল ধারণের জন্য অপরিহার্য। এগুলো আমরা রাসায়নিক পরিবর্তনে কিন্তু ভাইয়া পড়ছি। ঠিক আছে, যে ফসফরাস যুক্ত সার, পটাশিয়ামের সার, মিউরেট অফ পটাশ, তারপরে তোমার হচ্ছে জিপসাম, এই অনেক জিনিসগুলো আমরা হচ্ছে কি পড়ছি। ঠিক আছে, তো এই যে ক্যালসিয়াম সুপার ফসফেট SP, ক্যালসিয়াম ট্রিপল সুপার ফসফেট, ঠিক আছে, TSP, এই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা করে দেওয়া আছে, দরকার নেই আসলে। ঠিক আছে, জাস্ট খালি একটু দেখে রাখলা তাইলেই হবে। মাটিতে ইউরিয়া সারের কার্যপ্রণালী দরকার নাই। মাটিতে ইউরিয়া সার থেকে আলটিমেটলি কি হয়, তুমি মনে রাখবা যে ইউরিয়া সার থেকে নাইট্রেট আয়ন তোমার হচ্ছে উদ্ভিদটা শোষণ করে। ঠিক আছে, এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, সেখান থেকে তোমার হচ্ছে আলটিমেটলি গাছ বা উদ্ভিদরা কি পায়, তোমার হচ্ছে নাইট্রেট আয়ন পায়। ওকে, দরকার নেই এখানে আর যা যা দেওয়া আছে, দরকার নেই। ঠিক আছে, ওকে, ফার্স্টে আসো। আমাদের প্রথম শিল্প যে তোমার হচ্ছে যেটা নিয়ে আলোচনা করে দেওয়া আছে যে কাঁচ বা গ্লাস উৎপাদনের মূলনীতি। আমাদের প্রথম পড়ালেখা হচ্ছে কাঁচ নিয়ে।
সো ভাইয়া কাঁচ কি, দেখো কাঁচের মধ্যে তোমরা সবাই জানো, কাঁচ নিয়ে অলরেডি দুইটা চ্যাপ্টারে পড়ে আসছি, যে কাঁচের মধ্যে থাকে হচ্ছে ভাইয়া ক্যালসিয়ামের অক্সাইড, তারপরে সোডিয়ামের অক্সাইড সাধারণ কাঁচ যেটা, এবং তার সাথে সিলিকনের অক্সাইড, ঠিক আছে, Na2O, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড, এগুলাকে তোমার হচ্ছে একসাথে মিক্স করলে সেখান থেকে কাঁচ তৈরি হয়। এখন তুমি যদি শক্ত গ্লাস তৈরি করতে চাও তাহলে আমরা পটাশিয়াম অক্সাইডটা ইউজ করি, কারণ পটাশ গ্লাসটা শক্ত। তারপর আমরা যদি পাইরেক্স কাঁচ ইউজ করতে চাই, পাইরেক্স কাঁচ চাই, তাহলে আমরা হচ্ছে বোরিক অ্যাসিড ইউজ করি, H3BO3, বা তোমার হচ্ছে B2O3 বা বোরিক অক্সাইডটা ইউজ করি, ঠিক আছে। এগুলো আমরা কিন্তু ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারেও পড়ে আসছি, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারেও পড়ে আসছি, ঠিক আছে। যে কাঁচ বা গ্লাস হলো রাসায়নিকভাবে সোডিয়াম ক্যালসিয়ামের দ্বিসিলিকেটের মিক্সচার, সোডিয়াম ক্যালসিয়ামের দ্বিসিলিকেটের মিক্সচার। তাহলে কাঁচের কি নাই ভাইয়া, কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট গণনাঙ্ক নাই, ঠিক আছে। এবং কাঁচ কি, কাঁচ হচ্ছে একটা অত্যাধিক শীতলীকৃত তরল, ঠিক আছে, কাঁচ হচ্ছে একটা অত্যাধিক শীতলীকৃত তরল, কাঁচ কিন্তু তরল, কঠিন না, ঠিক আছে। কেমন তরল, যেটাকে অনেক বেশি পরিমাণে ঠান্ডা করে হয়েছে, তাই এটা হচ্ছে জমে গেছে, ঠিক আছে, এত তোমার হচ্ছে শক্ত একটা তরল, ঠিক আছে। সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কাঁচ কিন্তু কি তরল। তো কাঁচের মধ্যে কি থাকে, এই যে তোমার যে রাসায়নিক যে উপাদানগুলা, এগুলা কিন্তু আমরা খুব ভালোভাবে প্রত্যেকটা চ্যাপ্টারে পড়ে আসছি। বাট তুমি দেখো এখানে আলটিমেটলি কি ইউজ করা হয়, সিলিকন ডাইঅক্সাইড বা বালি ইউজ করা হয়, চুন বা ক্যালসিয়াম অক্সাইড ইউজ করা হয় কাঁচ তৈরি করার জন্য আর কি, চুনা পাথর, এই চুনা পাথর থেকে চুন পাওয়া যায়, তাই তো, তাহলে দুটোতে একই কথা। দেন সোডা অ্যাশ বা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটকে কি বলা হয় ভাইয়া, সোডা অ্যাশ, এই জিনিসগুলো ইউজ করা হয়, ঠিক আছে। এন্ড তুমি যে পটাশিয়াম চাইলে পটাশিয়াম যুক্ত পটাশ গ্লাস চাইলে পটাশিয়াম দিবা, তারপর হচ্ছে পাইরেক্স গ্লাস চাইলে তুমি হচ্ছে বোরিক অক্সাইড দিবা। সো কাঁচের মেইনলি মূল উপাদান এইগুলাই, যে তোমার চুনা পাথর, সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে সোডা অ্যাশ, চুনা পাথর, সিলিকন ডাইঅক্সাইড এবং সোডা অ্যাশ। তো এই সোডা অ্যাশ থেকে আসে সোডিয়াম, চুনা পাথর থেকে আসে তোমার হচ্ছে ক্যালসিয়াম, আর সিলিকন ডাইঅক্সাইড তো বালি থেকে আসে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে কাঁচের মূল উপাদান। ওকে ওকে, কাঁচ তৈরির বিক্রিয়া লাগে না, ঠিক আছে, কাঁচ তৈরির বিক্রিয়া লাগবে না, আমাদের যেটা লাগবে যে কোন কাঁচ তৈরিতে কোন অক্সাইড ব্যবহার করা হয়, এটা আমাদের লাগবে, ঠিক আছে, যে কোন কাঁচ তৈরিতে কোন অক্সাইড ব্যবহার করা হয়। যেমন হ্যাঁ, রঙিন কাঁচ তৈরিতে অবস্থান্তর ধাতুগুলোর অক্সাইড ব্যবহার করা হয়, কারণ আমরা জানি অবস্থান্তর ধাতুগুলো কি হয়, রঙিন হয়। সো দেখো এখানে সব অবস্থান্তর ধাতু দেওয়া আছে। এরপরে বলছে অস্বচ্ছ কাঁচ যদি তৈরি করতে চাই তাহলে সেখানে অ্যান্টিমনি, টিন, তাই তো, স্ট্যানাম, তারপরে হচ্ছে তোমার আর্সেনিক অক্সাইড বা সালফাইড যোগ করা হয় যেন কাঁচটা অস্বচ্ছ হয়। এরপর বলছে সিলিকা বালিতে FeO থাকলে কি হয়, কাঁচটা সবুজ বর্ণের হয়, আর Fe2O3 থাকলে কাঁচটা হলুদাভ হয়, অর্থাৎ Fe2+ থাকলে সবুজ কালার হয়, আর Fe3+ থাকলে হচ্ছে তোমার হলুদ কালার হয়, ঠিক আছে। এবং কাঁচকে বর্ণহীন করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কাঁচকে বর্ণহীন করার জন্য বিরঞ্জক রূপে MnO2 যোগ করা হয়। এটা অনুশীলনীতেও দেওয়া আছে যে কাঁচকে বর্ণহীন করতে কি ইউজ করা হয়, MnO2 ব্যবহার করা হয়, ঠিক আছে। এবং গলিত কাঁচে আবদ্ধ গ্যাস বুদবুদ যেমন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড দূর করার জন্য, অর্থাৎ কাঁচটাকে স্বচ্ছ করার জন্য স্বচ্ছকারক রূপে সোডিয়াম নাইট্রেট, তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড, NH4Cl ইত্যাদি যোগ করা হয়। সো এই যে কাঁচের কোন কাঁচে কি ব্যবহার করা হয় এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, কাজ কেমন উৎপাদন করা হয় এইগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। বাট এই দেখো কিছু স্পেশাল ওয়ার্ড পাবা যে ওই জিনিসগুলা অমুকের সাথে সম্পর্কিত, যেমন কাঁচ উৎপাদনের সাথে তোমার হচ্ছে স্পেশাল শব্দ কি, কিউলেট, ঠিক আছে। সো এই প্রশ্নটা কেমনে আসবে, বলবে কিউলেট কার সাথে সংযুক্ত, এটা কি সিমেন্টের সাথে জড়িত, এটা কি হচ্ছে কয়লার সাথে জড়িত, এটা কি গ্যাসের সাথে জড়িত, নাকি কাঁচের সাথে জড়িত। তখন তুমি তোমার মনে রাখা রাখবে ওই যে কিউলেট ওয়ার্ডটা পাইছিলাম কাঁচের মধ্যে, ঠিক আছে, তাহলে কিউলেট কার সাথে জড়িত, কাঁচ শিল্পের সাথে জড়িত, ঠিক আছে। এরকম প্রশ্ন আসবে আলটিমেটলি, তোমার হচ্ছে সব পড়া লাগে না। তারপর হচ্ছে কাঁচ শিল্পের সাথে জড়িত হচ্ছে অ্যানিলিং, কাঁচ শিল্পের সাথে জড়িত হচ্ছে অ্যানিলিং, অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং অনেক জায়গায় আসছে যে অ্যানিলিং কার সাথে জড়িত, কাঁচ শিল্পের সাথে, ঠিক আছে। ভিতরের পড়া তুমি না পড়ো, জাস্ট খালি ওয়ার্ড গুলো জেনে রাখো যে অ্যানিলিং জিনিসটা কি, কাঁচ শিল্পের সাথে জড়িত, ঠিক আছে। অ্যানিলিং কাঁচ শিল্পের সাথে জড়িত, কিউলেট কাঁচ শিল্পের সাথে জড়িত। বিভিন্ন প্রকার কাঁচ নিয়ে আলোচনা করে দেওয়া আছে। তো আমাদের জিজ্ঞাসা করছে কোনটি কাঁচের প্রধান উপাদান না, সিলিকন ডাইঅক্সাইড, বালি লাগবে, তারপর হচ্ছে সোডা অ্যাশ লাগবে, সোডিয়াম কার্বনেট, চুন বা চুনা পাথর লাগবে, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইড তো লাগবে না, মানে প্রধান উপাদান না, ঠিক আছে। সো নর্মাল গ্লাস বা সফট গ্লাসে হচ্ছে তোমার এগুলা থাকে, সোডিয়াম ক্যালসিয়ামের সিলিকেট। এরপর হচ্ছে হার্ড গ্লাস বা পটাশ গ্লাসের মধ্যে কি থাকে, হচ্ছে পটাশিয়াম থাকে, জাস্ট খালি এটা তো বললামই। এবং হার্ড গ্লাস কই লাগে, আমাদের বুলেট পিপেট এগুলা তৈরি করতে লাগে। এরপরে ফ্লিন্ট গ্লাস বা অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস, দেখো অনেকগুলো ইম্পর্টেন্ট নাম এখানে আছে, যে ফ্লিন্ট গ্লাস,
অপটিক্যাল গ্লাস বা লেড গ্লাস। সো ফ্লিন্ট গ্লাস কিন্তু অনেক বেশি পরিমাণে স্বচ্ছ এবং ফ্লিন্ট গ্লাসে কি থাকে তোমার সোডিয়াম, পটাশিয়াম, লেড গ্লাস বলতেছি, এখানে কি থাকবে এক্সট্রা করে লেড থাকবে, জাস্ট এতটুকুই। চশমার কাচ, বৈদ্যুতিক বাল্ব এবং অপটিক্যাল যন্ত্রপাতি তৈরিতে লেড গ্লাস ব্যবহার করা হয়। ব্যবহারগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ব্যবহারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রোক্স গ্লাস বা সেরিয়াম গ্লাস, তাহলে এখানে কি থাকবে সেরিয়াম থাকবে। তাহলে এই দেখো এই যে সেরিয়াম অক্সাইডটা এখানে এক্সট্রা, বাকি সবকিছু কিন্তু একই। এবং চশমার কাজ হিসেবে এটা ব্যবহার করা হয়। তাহলে দেখো চশমার কাজ হিসেবে দুইটা ব্যবহার করা হয়, একটা হচ্ছে তোমার ফ্লিন্ট গ্লাস আর একটা হচ্ছে ক্রোক্স গ্লাস, ঠিক আছে। এরপর হচ্ছে ভাইয়া অপাল গ্লাস বা অর্ধস্বচ্ছ সাদা কাচ। সো অপাল গ্লাসে কি থাকে, অপাল গ্লাসে এক্সট্রা ম্যাগনেসিয়াম আর জিঙ্ক অক্সাইডটা যুক্ত হয় এবং অপাল গ্লাস কি বাতির শেড তৈরিতে ব্যবহার করা হয়। তাহলে কোনটায় কি থাকে এক্সট্রা, দেখো এই সোডিয়ামের অক্সাইড, তারপরে তোমার হচ্ছে পটাশিয়ামের অক্সাইড, তারপরে তোমার হচ্ছে ক্যালসিয়ামের অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, এগুলো তো থাকবেই। কিন্তু যখন তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড থাকবে বা জিঙ্ক অক্সাইড থাকবে সেটা হচ্ছে অপাল গ্লাস, যখন সেরিয়াম থাকবে তখন সেটা ক্রোক্স গ্লাস, যখন লেড থাকবে তখন সেটা ফ্লিন্ট গ্লাস, ঠিক আছে। তুমি এক্সট্রা যেটা থাকলে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা জানবা, ঠিক আছে, বাকিগুলো তো একই। তারপরে জেনা বা পাইরেক্স কাচ, জেনা বা পাইরেক্স কাচ এর মধ্যে কি থাকে ওই যে বোরিক অক্সাইড B2O3 থাকে, বোরিক অক্সাইড B2O3 থাকে এবং এটা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারও ছিল। এবং আমরা জানি যে ল্যাবরেটরির যত তোমার শক্ত জিনিসপাতি আছে সব এই পাইরেক্স কাচের তৈরি, তাই না, যত শক্ত জিনিসপাতি আছে সবই পাইরেক্স কাচের তৈরি। ফাইবার গ্লাস, ঠিক আছে, ফাইবার গ্লাস কি ভাইয়া, ফাইবার গ্লাসের বাংলা করলে তুমি কি পাবা, এটাকে তন্তু কাচ বলা হয়, এটাকে তন্তু কাচ বলা হয়। এবং এটার কি দেওয়া নাই তুমি দেখো, এটার মধ্যে কোন রাসায়নিক সংকেত দেওয়া নাই, কারণ এটা এই আগেরটার মতোই বোরোসিলিকেটের তোমার হচ্ছে গ্লাস, ওই শ্রেণীর আন্ডারেই তোমার হচ্ছে ভুক্ত। কথা হচ্ছে এটা কই ব্যবহার করা হয় ভাইয়া, এটি ঝালর এবং পশমি বস্তু প্রস্তুতিতে ব্যবহার করা হয়। ল্যামিনেটেড সেফটি গ্লাস, ঠিক আছে, ল্যামিনেটেড সেফটি গ্লাস মানে কি, ওই দেখো আমাদের মোটর গাড়ির জানালার যে কাঁচগুলা, যেমন বাসের গ্লাস, তারপর হচ্ছে কাঁচ তোমার হচ্ছে ট্রাকের সামনের গ্লাস, ওগুলো কিন্তু অনেক তোমার হচ্ছে হার্ড থাকে, তাই না, তাহলে সেগুলোতে কি ব্যবহার করা হয়, ল্যামিনেটেড সেফটি গ্লাস ব্যবহার করা হয়। কালার্ড গ্লাস, আমাদের বিভিন্ন রঙিন গ্লাস ইউজ করতে হয়, তখন আমরা কি করি ওই যে অবস্থান্তর ধাতুগুলার অক্সাইড মিক্স করি, যেমন হচ্ছে কাঁচগুলা কি হয় রঙিন হয়, ঠিক আছে। কাচের উপর নকশা, দেখো কাচের উপর নকশা মানে কি, ধরো যে আমার কাছে একটা কাচ আছে, তা আমি এখানে যদি একটা ফুল আঁকবো, ঠিক আছে, অনেক সুন্দর একটা, আমি এখানে একটা ফুল আঁকতে চাচ্ছি, তো এই ফুলটা আমি কেমনে আঁকবো কাচটার উপরে, তুমি চিন্তা করে দেখো, আমি যদি হচ্ছে এখানে গিয়ে তোমার ধরো ধারালো কিছু দিয়ে হচ্ছে খোদাই করতে থাকি, আমার কাজটা ভেঙে যাবে না। কাজ কি এরকম যে তুমি হচ্ছে এখানে ই করলা স্ক্র্যাচ করতে 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 এখানে হচ্ছে গর্ত করে নকশা করবা না, কাজকে তুমি হচ্ছে চাইলেই এই কাজটা করতে পারবে না, কারণ কাজকে যদি কোনো জায়গায় প্রেসার দেওয়া হয় কাজ ওখানে চট করে ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে কাচের উপর নকশা করতে হইলে বা কাচের উপরে খোদাই করতে হইলে আমাদের কি লাগবে, HF লাগবে, যেটা আমরা আগেও পড়ে আসছিলাম যে কাচের উপর নকশা করা হয় কাকে দিয়ে, HF কে দিয়ে, অনেক বেশি ইম্পর্টেন্ট, ইংরেজিতে বলা হয় এচিং, কাচের উপরে এচিং করা হয় বা নকশা করা হয় কি দিয়ে, HF কে দিয়ে। HF কে দিয়ে কি হয়, প্রথমত দেখো কাচের যে উপাদান সোডিয়াম সিলিকেট, এটার সাথে HF বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে তৈরি করে সিলিসিক অ্যাসিড, বিক্রিয়া করে কি তৈরি করে ভাইয়া, সিলিসিক অ্যাসিড। তাহলে অনেক বেশি ইম্পর্টেন্ট যে কাচের তোমার হচ্ছে উপর নকশা করা হয় কি দিয়ে, HF দিয়ে, কারণ HF কাচকে ক্ষয় করতে পারে, তো এই জন্য HF দিয়ে হচ্ছে নকশাটা করা হয়। দুইটা প্রশ্ন এখান থেকে যে ভাইয়া কাচকে ক্ষয় করে কে, HF, কাচের উপর নকশা করা হয় কোনটি দিয়ে, HF। এরপর হচ্ছে ভাই বুলেট প্রুফ গ্লাস, তো তোমরা অনেক শুনে থাকছো যে ভাইয়া বুলেট প্রুফ গ্লাস, বুলেট প্রুফ গ্লাস, তো এটা সম্পর্কে প্রশ্ন তোমার, এটা সম্পর্কে তুমি হচ্ছে প্রশ্নের জন্য না হইলেও তোমার যে ইন্টারেস্টের জায়গা সেখান থেকেও তুমি কিন্তু পড়তে পারো যে তোমার এখানে কি থাকে, ঠিক আছে। তো আলটিমেটলি আর বুলেট প্রুফ গ্লাস কে ইউজ করে, তোমার নিরাপত্তার সাথে, তাই না, যেন হচ্ছে অনেক তোমার নামি দামি ব্যক্তি তারা হচ্ছে এই জিনিসগুলো ইউজ করে, যেন হচ্ছে কেউ যদি তোমার হচ্ছে আক্রমণ করে তাহলে যেন ওই বুলেট প্রুফ গ্লাসটা কি করতে পারে, তাকে সেফটি দিতে পারে। সো এই গেল কাচ। এবারে ভাই সিরামিক, তো সিরামিক থেকেও আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসপাতি আছে, একটু নিচের দিকে আসো। সিরামিক তৈরি করা হয় কি দিয়ে, প্রথমত সিরামিক কিন্তু কাদা থেকে তৈরি করা হয়, সো এই কাদাকে কি বলা হয় ভাইয়া, চায়না ক্লে, ঠিক আছে, কেউলিন বা এটাকে আমরা বলি হচ্ছে কাদামাটি। সো এই কাদামাটিকে ফার্স্টে শেপ দেওয়া হয়, প্লেটের শেপ, সেটাকে গরম করা হয়, পোড়ানো হয়, তারপরে সেখান থেকে আস্তে আস্তে সিরামিক তৈরি হয়। তাহলে এই যে সিরামিক তৈরির মূল উপাদানের মধ্যে কি আছে ভাইয়া, চায়না ক্লে বা এটার আরেক নাম হচ্ছে কেউলিন বা এটার মানে হচ্ছে কাদামাটি। পরীক্ষাতে বলে কেউলিন, কাদামাটি বা চায়না ক্লের সংকেত কি, চায়না ক্লের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 মোল সিলিকন ডাইঅক্সাইড এবং 2 মোল পানি। অ্যালুমিনিয়াম অক্সাইড, 2 মোল সিলিকন ডাইঅক্সাইড এবং 2 মোল পানির তোমার হচ্ছে যে যৌগটা তাকে বলা হয় কি ভাইয়া, তাকে বলা হয় হচ্ছে তোমার চায়না ক্লে বা কাদামাটি।
এরপরে সিলিকা বা হচ্ছে তোমার কোয়ার্টস ব্যবহার করা হয় বা বালি ব্যবহার করা হয়, ঠিক আছে, বালি ব্যবহার করা হয়। এরপরে ভাইয়া বিভিন্ন ফেলসপার ব্যবহার করা হয়, যেমন পটাশিয়াম ফেলসপার, তারপরে সোডা ফেলসপার, যেমন পটাশ ফেলসপার, সোডা ফেলসপার, তারপরে লাইম ফেলসপার। পটাশ ফেলসপারে থাকবে পটাশিয়াম, সোডা ফেলসপারে থাকবে সোডিয়াম এবং তোমার লাইম ফেলসপারে থাকবে হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে। ওকে ওকে, এবার হচ্ছে বিগালক। বিগালক হিসেবে কি ইউজ করা হয় ভাইয়া? বিগালক হিসেবে তোমার দেখো গলন তাপমাত্রা হ্রাস করার জন্য বিগালক হিসেবে ফেলসপার ব্যবহার করা হয়। এই ফেলসপার গুলা কি হিসেবে ব্যবহার করা হয়? বিগালক হিসেবে। তারপরে হচ্ছে সিরামিক শিল্পে ব্যবহৃত অন্যান্য বিগালক কি ভাইয়া? বোরাক্স। এই যে তোমার হচ্ছে ভাইয়া বিগালক হিসেবে আমরা ফেলসপার ইউজ করলাম, এই ফেলসপারের বদলে আরো একটা জিনিস ইউজ করা হয়, সেটা কি? বোরাক্স। পরীক্ষাতে কতবার যে আসছে যে বোরাক্সের সংকেত কি? বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7 ইন্টু 10 মোল পানি ইন্টু 10 মোল পানি। এই যৌগটাকে বলা হয় হচ্ছে ভাইয়া বোরাক্স, বা এটার আরেকটা নাম হচ্ছে সোহাগা। বোরাক্স বা হচ্ছে তোমার সোহাগা, ঠিক আছে। তো পরীক্ষাতে আসে বোরাক্সের সংকেত কোনটি বা সোহাগার সংকেত কোনটি। এরপরে ক্রায়োলাইট। ক্রায়োলাইটের মধ্যে কি থাকে? 3 মোল সোডিয়াম ফ্লোরাইড এবং 1 মোল AlF3। এই যৌগটাকে বলা হয় ক্রায়োলাইট। সো এই ক্রায়োলাইট এবং হচ্ছে বোরাক্স এগুলো কি ইউজ করা হয়? তোমার হচ্ছে বিগালক হিসেবে সিরামিক শিল্পে ব্যবহার করা হয়। সো প্রশ্ন আসবে যে সিরামিক শিল্পে বিগালক হিসেবে ব্যবহার করা হয় কোনটি? ক্রায়োলাইট থাকবে অপশনে, বোরাক্স থাকবে, ঠিক আছে, তখন তুমি দাগাবা। ওকে, সিরামিক উৎপাদনের মূলনীতি অনেক কিছু বলে দেওয়া আছে, আমাদের উৎপাদন জানা লাগবে না, তবে জানা লাগবে যে এর মধ্যে একটা যৌগ তৈরি হয় মাঝখানে, এই যৌগটার নাম হচ্ছে মুলাইট। সো পরীক্ষাতে বারবার আসে মুলাইটের সংকেত কি? মনে রাখো মুলাইটের সংকেত হচ্ছে 3 মোল অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 2 মোল সিলিকন ডাইঅক্সাইড। এই যৌগটাকে বলা হয় মুলাইট। 3 মোল সিলিকন অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 2 মোল সিলিকন ডাইঅক্সাইডকে বলা হয় মুলাইট, ঠিক আছে। সো পরীক্ষাতে মুলাইটের সংকেত কিন্তু বারবার করে আসে। এরপর হচ্ছে ভাইয়া মনে রাখতে হবে যে এর মাঝখানে ক্রিস্টাবেলাইট নামক একটা যৌগ গঠন হয়। সো মুলাইট আর ক্রিস্টাবেলাইট এগুলা কই থেকে তৈরি হয়? কই তৈরি হয়? সিরামিক। সো প্রশ্ন আসবে হবে যে মুলাইট তৈরি হয় কোন শিল্পে? সিরামিক শিল্পে। ক্রিস্টাবেলাইট তৈরি হয় কোন শিল্পে? তোমার হচ্ছে সিরামিক শিল্পে। এবং এই যে বিস্কুট ফায়ারিং বলে একটা টার্ম আছে, বিস্কুট ফায়ারিং, তো পরীক্ষাতে আসে যে ভাইয়া বিস্কুট ফায়ারিং কোন তোমার হচ্ছে শিল্পের সাথে জড়িত? তো মনে রাখা লাগবে বিস্কুট ফায়ারিং হচ্ছে সিরামিক শিল্পের সাথে জড়িত। বিস্কুট ফায়ারিং হচ্ছে ভাইয়া সিরামিক শিল্পের সাথে জড়িত। সো এই চায়না ক্লে বা কাদামাটি ব্যবহার করে ফার্স্টে শেপ বানানো হয়, এবারে মুলাইট গঠন হয়, ক্রিস্টাবেলাইট গঠন হয়, সেখান থেকে আলটিমেটলি তোমার হচ্ছে দীর্ঘদিন পর কি পাওয়া যায়? সেখান থেকে সিরামিক পাওয়া যায়, ঠিক আছে। ওকে ওকে, ফিল্টার কেক দেখো, ফিল্টার কেক কই পাওয়া যায়? ফিল্টার কেক পাওয়া যায় হচ্ছে তোমার সিরামিক শিল্পে। ফিল্টার কেক কই পাওয়া যায়? সিরামিক শিল্পে। ঠিক, এরপরে বিস্কুট ফায়ারিং এবং গ্লেজিং, তাহলে পরীক্ষাতে বলবে গ্লেজিং কোটার সাথে সম্পর্কিত? বিস্কুট ফায়ারিং, তারপরে কি ভাইয়া? তারপরে ফিল্টার কেক, এগুলো কই পাওয়া যায়? এগুলো পাওয়া যায় তোমার সিরামিক, ঠিক আছে। তো এই হচ্ছে সিরামিকের পড়ালেখা। সিরামিকের ব্যবহার আমরা জানি যে সিরামিক তোমার হচ্ছে অনেক জায়গায় ব্যবহার করা হয়, বাট এরকম কোনো ব্যবহার নাই যেটা তোমাকে একদম স্পেশালি মনে রাখতে হবে। এতটুকু জানলেই হবে যে সিরামিক হচ্ছে একটা তাপ কুপরিবাহী, মানে তাপ আর বিদ্যুৎ পরিবহন করতে পারে না, ঠিক আছে। এজন্য শিল্পক্ষেত্রে ফার্নেস তৈরিতে এবং হচ্ছে বৈদ্যুতিক ইনসুলেটর রূপে তোমার কি ব্যবহার করা হয়? সিরামিক ব্যবহার করা হয়। যেহেতু বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তাই ইনসুলেটর রূপে বা তোমার যে অপরিবাহী রূপে এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে পাল্প পেপার বা কাগজ উৎপাদন। কাগজ উৎপাদন করা হয় কই থেকে? কাগজ উৎপাদন করা হয় সেলুলোজ, হেমি সেলুলোজ, লিগনিন, বাঁশ থেকে যে ফাইবার পাওয়া যায় সেখান থেকে, ঠিক আছে। তাহলে কাগজ শিল্পে কি থাকে? কাগজ আলটিমেটলি কই থেকে তৈরি করা হয়? সেলুলোজ ফাইবার বা আঁশ থেকে, ঠিক আছে। এরপর হচ্ছে লিগনিন থেকে, হেমি সেলুলোজ থেকে, ঠিক আছে। তাহলে কাগজে কোনটা কত পার্সেন্ট থাকে? অনেক বেশি ইম্পর্টেন্ট। সেলুলোজ কাগজের মধ্যে কত পার্সেন্ট থাকে ভাইয়া? উদ্ভিদের তোমার সেলুলোজ কত পার্সেন্ট থাকে? উদ্ভিদের দেহের মূল কাঠামোর উপাদান 40 থেকে 45%। এরপরে লিগনিন উদ্ভিদের পরিমাণ কত পার্সেন্ট ভাইয়া? 20 থেকে 30%। হেমিসেলুলোজ উদ্ভিদের কত পার্সেন্ট ভাইয়া? 35 থেকে তোমার হচ্ছে 30%, ঠিক আছে। এবং এগুলো যে পরিচয়, এগুলো তোমরা বায়োলজিতে খুব ভালো মতো পড়ার কথা, যে সেলুলোজ কি? তোমার বিটা ডি গ্লুকোজের প্রাকৃতিক পলিমার, সরল পলিমার। তবে লিগনিন কি? এটা একটা ত্রিমাত্রিক বা 3D পলিমার, তাই না? তাহলে এই জিনিসগুলা কিন্তু আমরা কি কই পড়ি? বায়োলজির কোষের গঠনের শুরুর দিকে দেওয়া আছে না, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সেগুলো সম্পর্কে আলোচনা কিন্তু করা আছে। সো এখানেও দেওয়া আছে যে উদ্ভিদের কোনটার মধ্যে এগুলা কত পার্সেন্ট করে পাওয়া যায়। তো পার্সেন্টেজ গুলা খালি পড়বা এবং এটা জানবা যে কাগজ শিল্পে আমাদের এই সেলুলোজ বা ফাইবার, লিগনিন এবং হেমিসেলুলোজ এগুলাকে ইউজ করা হয়, ঠিক আছে। ওকে, উৎপাদন আমাদের লাগে না, এটা জেনে রাখো যে কর্ণফুলী যে পেপার মিল আছে সেখানে ক্রাফট বা সালফেট পদ্ধতি ব্যবহার করে তোমার কি করা হয়? এই পাল্প পেপার উৎপাদন করা হয়, ঠিক আছে। ওকে,
দেন কুকিং লিকার, কুকিং লিকার টার্মটা কার সাথে সম্পর্কিত, তোমার হচ্ছে কাগজ শিল্পের সাথে। তো প্রত্যেকটা ক্ষেত্রে এক একটা স্পেশাল করে নাম আছে। কুকিং লিকারে কি থাকে, কুকিং লিকারে এত পার্সেন্ট সোডিয়াম সালফাইড থাকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে, সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ থাকে। সো প্রশ্ন আসবে যে কুকিং লিকারে থাকে না কোনটা, সো এই তিনটা থাকবে অপশনে, তার সাথে ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড। তখন তুমি কি দেখাবা যে কুকিং লিকারে এই তিনটা থাকে, এইটা থাকে না। এভাবে এমসিকিউ আসবে যে কুকিং লিকারে থাকে কোনটা। তাহলে কুকিং লিকারে কি কি থাকে এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে কুকিং লিকারে কি থাকে ভাইয়া, সোডিয়াম সালফাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেট, মানে সোডিয়াম যুক্ত যৌগগুলোই থাকে। ঠিক আছে। এবারে কাগজ শিল্পে ব্লিচিং এজেন্ট লাগে কাগজকে ব্লিচ করতে বা বিরঞ্জিত করতে, এবং সেটা হিসেবে কি ইউজ করা হয়, তোমার ক্লোরিন ডাইঅক্সাইড, তারপর আমাদের খুব পরিচিত ব্লিচিং পাউডার CaOClCl, তারপর হচ্ছে তোমার আমাদের H2O2 বা পার অক্সাইড, এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। ওকে ওকে ওকে, এগুলো লাগবে না ভাই, এগুলো কিচ্ছু দরকার নাই, অনেক পড়ালেখা করছি। এই দেখো কাগজ শিল্পে একটা যৌগ, একটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে ভাই ব্ল্যাক লিকার। বাট এখান থেকে প্রশ্ন কি আসে জানো, ব্ল্যাক লিকার নামটা শুনলে মনে হচ্ছে ও মনে হয় কালো, বাট ব্ল্যাক লিকারের কালার হচ্ছে বাদামি। প্রশ্নটা আসে এখান থেকে যে ব্ল্যাক লিকারের বর্ণ কি। সো মনে রাখবা যে কাগজ শিল্পে যে ব্ল্যাক লিকার তৈরি হয়, সেই ব্ল্যাক লিকারের কালারটা হচ্ছে বাদামি। ঠিক আছে। সেখান থেকে মজার একটা প্রশ্ন আসে যে ব্ল্যাক লিকারের কালার কি। সো বলো আপন যে জানে না, ব্ল্যাক যেই চ্যাপ্টার পরেই নাই, ও হুট করে আরে এত ইজি প্রশ্ন কি কেউ করে, ব্ল্যাক লিকার তো ব্ল্যাক মানে কালার হচ্ছে কালো। ঠিক আছে। বাট এই ভুল কিন্তু করা যাবে না, ব্ল্যাক লিকারের কালার হচ্ছে বাদামি। ঠিক আছে, ব্ল্যাক লিকারের কালার হচ্ছে বাদামি। ওকে ওকে ওকে, সেলুলোজ এগুলো লাগবে না, দরকার নেই তো ভাই, অনেক পড়ালেখা এখান থেকে আলটিমেটলি আসে, তুমি যদি করতে চাও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এখানে আবার সেগুলো দেওয়া আছে যে উদ্ভিদে তোমার হচ্ছে বাঁশে বা তোমার নরম কাঠে 40 থেকে 45% সেলুলোজ, 30 থেকে 35% হেভি সেলুলোজ এবং 20 থেকে তোমার হচ্ছে 30% লিগনিন থাকে। ঠিক আছে। ওকে, কাগজ তৈরি লাগে না। ঠিক আছে। তারপরে দেখো বিটিং, সাইজিং এজেন্ট, এসব জিনিসপাতি কই ইউজ করা হয়, তোমার হচ্ছে কাগজ বা হচ্ছে তোমার কি বলে এটাকে, পাল্প পেপার প্রস্তুতি। এরপর হচ্ছে ভাই ফিটকিরি কই ইউজ করা হয়, তোমার এই পাল্প পেপারে। ঠিক আছে, ফিটকিরি, তারপরে তোমার হচ্ছে সাইজিং এজেন্ট, বিটিং, এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। ওকে, নিচের দিকে আসো, কাগজ কই ব্যবহার করা এটা কি তোমাদের বলতে হবে। ঠিক আছে। এই যে বইটা পড়তেছি, বইটা নিজেই কাগজ। ঠিক আছে, যে বইটা থেকে ছবি তুলে আমরা পড়তেছি, এই বই নিজেই কাগজ। ওকে ওকে, এবার আসে সিমেন্ট। প্রকার ভেদটা দেখো যে বর্তমানে টোটাল 4 টাইপের সিমেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে কি ভাই, পোর্টল্যান্ড সিমেন্ট, একটা হচ্ছে পজুলোনা সিমেন্ট, একটা হচ্ছে ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, আর একটা হচ্ছে ক্ষয়রোধকারী সিমেন্ট। তবে এখান থেকে তুমি যেটা জানবা যে পোর্টল্যান্ড সিমেন্ট সবথেকে ভালো। ঠিক আছে, এর মধ্যে পোর্টল্যান্ড সিমেন্টটা সবথেকে ভালো, পোর্টল্যান্ড সিমেন্টটা সবথেকে ভালো, এবং তারা বলতেছে যে বাংলাদেশে উৎপাদিত সিমেন্ট হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, আমাদের এই পোর্টল্যান্ড সিমেন্ট নিয়ে পড়তে হবে। সো পোর্টল্যান্ড সিমেন্ট টিমেন্ট এগুলো পরের কথা। সিমেন্ট উৎপাদনে ব্যবহার করা হয় কি, আমরা ডিরেক্ট সেটাই চলে যাব। ঠিক আছে, আমরা নিচের দিকে যাব, নিচের দিকে যাব যে সিমেন্টের মধ্যে কি থাকে সব থেকে বেশি, দেখো চুন বা ক্যালসিয়াম অক্সাইডটা থাকে 60 থেকে 70%, বালি থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, আয়রন অক্সাইড থাকে, সালফার ডাইঅক্সাইড থাকে। বাট মেইন কথা হচ্ছে কি থাকে ভাইয়া, চুন থাকে। এরপর হচ্ছে ভাইয়া সিলিকন ডাইঅক্সাইড বা বালি থাকে, এবং হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। এগুলো থেকে আলটিমেটলি আমাদের সিমেন্ট প্রস্তুত করা হয়। ঠিক আছে, তো নিচের দিকে আসো। আচ্ছা, তো সিমেন্ট প্রস্তুত করতে গেলে 2 টাইপের পদার্থ থাকে, একটা হচ্ছে ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ, আর একটা হচ্ছে আর্জেলিয়াস জাতীয় পদার্থ। তো পরীক্ষাতে এখান থেকে এমসিকিউ আসে যে নিচের কোনটি ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ, নিচের কোনটি আর্জেলিয়াস জাতীয় পদার্থ। মনে রাখবা ভাইয়া, ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যৌগ যেগুলো আছে সেগুলা। ক্যালকেরিয়াস জাতীয় পদার্থ কোনগুলা, যারা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় যৌগ সেগুলা। তো দেখো যে চুন, এর মধ্যে কি আছে, ক্যালসিয়াম আছে, তাহলে এটা হচ্ছে ক্যালকেরিয়াস। আর তোমার কাদামাটি বা এটাকে বলা হয় আর্জেলিয়াস। কাদামাটি একটু আগে পড়ে আসছি, কাদামাটি কি ভাইয়া, কাদামাটি হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম অক্সাইড, চায়না ক্লে, সেগুলোকে কি বলা হয়, আর্জেলিয়াস। এর মধ্যে কি থাকে, সিলিকা, তারপরে অ্যালুমিনা, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, আয়রন অক্সাইড, চায়না ক্লে ইত্যাদি তোমার হচ্ছে পাওয়া যায় কোথায়, আর্জেলিয়াসে। সো পরীক্ষাতে আসে ক্যালকেরিয়াস কোনটা, ক্যালসিয়াম জাতীয়, আর্জেলিয়াস কোনটা, এইগুলো। ঠিক আছে। ওকে, এবার নিচের দিকে আসো, পোর্টল্যান্ড সিমেন্ট। আচ্ছা, দরকার নেই, এগুলো আমাদের অনেক কথাবার্তা বলে দেওয়া আছে। আচ্ছা, পোর্টল্যান্ড সিমেন্টে টোটাল 4টা মৌল উপাদান থাকে, আমাদের এটা লাগবে যে পোর্টল্যান্ড সিমেন্টে টোটাল 4টা মৌল উপাদান থাকে। প্রথমত দেখো যে প্রধানতম উপাদান হচ্ছে ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, এগুলো বারবার পরে একটু মনে রাখার চেষ্টা করবা। দ্বিতীয় উপাদান হচ্ছে ডাই ক্যালসিয়াম সিলিকেট, এখন এমনি মনে রাখতে পারবা কেমনে, দেখো বলছে দ্বিতীয় উপাদান, তো তুমি দেখবা ডাই ক্যালসিয়াম সিলিকেট। তৃতীয় উপাদান তুমি দেখবা ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। চতুর্থ উপাদান তুমি দেখবা টেট্রা ক্যালসিয়াম সিলিকেট।
তো প্রথমটা যদি একবার পড়ো যে প্রধানতম হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, আর বাকিগুলো এখন তুমি এমনি পড়তে পারবা যে ভাইয়া দ্বিতীয় উপাদান হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, তৃতীয়টা হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, চতুর্থ টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট। ঠিক আছে, অর্থাৎ এই যে 4 এর সময় 4 আছে, 3 এর সময় 3 আছে, 2 এর সময় 2 আছে, জাস্ট 1 এর সময় 3, এটা একটু কষ্ট করে মনে রাখা লাগবে। ঠিক আছে, ওকে 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 ওকে। পোর্টল্যান্ড সিমেন্ট উৎপাদনের মূলনীতি, সো পোর্টল্যান্ড উপাদান এর মূলনীতি দেওয়া আছে। তো এখানে দেখো যে সিমেন্ট উৎপাদন করার ক্ষেত্রে কখনো কি উৎপন্ন হয়, তোমার হচ্ছে জিপসাম উৎপাদন করা হয়। আমি নিচে একটু দেখবো, তার আগে আমরা জিপসামের সংকেত দেখা যায়, বা জিপসাম কি, ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এটার সাথে 2 মোল পানি, এটাকে বলা হচ্ছে ভাই জিপসাম। ক্যালসিয়াম সালফেটের সাথে 2 মোল পানি, এটাকে বলা হচ্ছে জিপসাম। ঠিক আছে, জিপসাম ইউজ করা হয় ভাইয়া, পরিবেশ রসায়নে ছিল যে জিপসাম হচ্ছে ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয়, জিপসাম হচ্ছে ড্রাই ওয়াল তৈরিতে ব্যবহার করা হয়। উৎপাদনের পদ্ধতি আমাদের লাগবে না, অনেক কিছু এখানে দেওয়া আছে, দরকার নাই। নিচের দিকে আসো, শুষ্ক পদ্ধতি, আর্দ্র পদ্ধতি, দরকার নেই। ওকে, লাগবে না লাগবে না, অনেক কথা বলে দেওয়া আছে। সিমেন্ট উৎপাদনে তাপমাত্রা দরকার নেই। নিচের দিকে আসো, নিচের দিকে আসো, ক্লিংকার, জিপসাম, অনেক কথা বলে দেওয়া আছে। ঠিক আছে, সিমেন্টের জমাট বাঁধা, এখানে তোমাকে একটু পড়ালেখা আছে, সিমেন্টের জমাট বাঁধা। ঠিক আছে, সো সিমেন্ট যে জমাট বাঁধে, সিমেন্টের কাজ কি, তোমার হচ্ছে দুইটা ইটের মাঝখানে সিমেন্ট দেয়, একটার পর একটা সিমেন্ট দিয়ে 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 জোড়া দেয়, তাই না? সিমেন্টের কাজ কি, তোমার হচ্ছে জমাট বাঁধা। তো সিমেন্টের জমাট বাঁধা এই জিনিসটা কিভাবে হয়, সিমেন্টে তোমার আমরা যখন পানি মিশাই, কি করে, পানি মিশিয়ে তোমার হচ্ছে কাজ করে তারপরে সিমেন্টটাকে তোমার ইটের উপর দেয়, সেখানে আরেকটা ইট দেয়, তারপর জমাট বেঁধে তো তার হচ্ছে কি করে, তোমার হচ্ছে লেগে যায়, শক্ত হয়, তাই না? তাহলে সিমেন্টে আমরা যখন হচ্ছে পানি মিশাই, তখন সিমেন্টের যে উপাদানগুলো আছে সেগুলো বিক্রিয়া করে তোমার হচ্ছে ক্যালসিয়াম আর অ্যালুমিনিয়ামের তোমার হচ্ছে ছোট ছোট কেলাস তৈরি করে। ওই কেলাসগুলা কঠিন পদার্থ, এবং কঠিন পদার্থগুলো শক্ত হয়ে আলটিমেটলি হচ্ছে জমাট বাঁধার কাজটা করে। এভাবে হচ্ছে সিমেন্ট কি করে, জমাট বাঁধে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই সিমেন্টের যে জমাট বাঁধানোর এই কাজটা করতেছে কে, সিমেন্টের যে মূল উপাদান তার নাম কি, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। এটা কি করতেছে, সিমেন্টটাকে জমাট বাঁধতে সাহায্য করতেছে, বা জমাট বাঁধাটা দ্রুত করতেছে। সিমেন্টের উপাদান ট্রাইক্যালসিয়াম এটাকে কি করে, তোমার হচ্ছে জমাট বাঁধতে সাহায্য করে এবং দ্রুত জমাট বাঁধায়। এখন যদি শুধুমাত্র ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট দিতাম, তাহলে যেটা হতো, আমি ধরো হচ্ছে এখানে একটা ইট রাখলাম, তার উপর একটু সিমেন্ট দিলাম, দিয়ে এসে আমি যখন আরেকটা ইট এখানে রাখতে যাব, দেখলাম যে ওই সিমেন্ট আর ইট হচ্ছে তোমার শক্ত হয়ে বসে জোড়া লেগে গেছে। আমি যেখানে আরেকটা ইট উপরে দিব, সেই ইটটা কিভাবে দিব, আমাদের সিমেন্ট অলরেডি কি হয়ে গেছে, জমাট বেঁধে গেছে। তাহলে এত দ্রুত যদি হচ্ছে সিমেন্ট জমাট বাঁধা যায়, তাহলে তো আমরা কাজ করতে পারবো না। তাহলে আমরা যেটা করতে হবে, সিমেন্টকে জমাট বাঁধাতে হবে, ঠিক আছে, বাট সেটা একটু ধীরে আস্তে, ঠিক আছে, সেটা একটু আস্তে। তো সিমেন্টের জমাট বাঁধাটাকে ধীর করার জন্য আমাদের কি করতে হয়, জিপসাম ব্যবহার করতে হয়। জিপসাম কি করে, সিমেন্টের জমাট বাঁধাকে ধীর করে, সিমেন্টের জমাট বাঁধাকে মন্থর বা স্লো করে কে, জিপসাম। অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেকবার করে পরীক্ষাতে আসছে, সিমেন্টের জমাট বাঁধাকে মন্থর করে কে, সিমেন্টের জমাট বাঁধাকে স্লো করে কে, জিপসাম 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 জিপসাম। এবং জিপসামের সংকেত কি, জিপসামের সংকেত হচ্ছে ক্যালসিয়াম সালফেট ইনটু 2 মোল পানি, ক্যালসিয়াম সালফেট 2 মোল পানি, ক্যালসিয়াম সালফেট 2 মোল পানি, জিপসাম। সো অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। সো জমাট বাঁধতে সাহায্য করে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, আর স্লো বানায় কে, তোমার জিপসাম, ক্যালসিয়াম সালফেট 2 মোল পানি। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের সিমেন্ট, ঠিক আছে। তো এই যে সিলিকা, বা সিলিকা কো ইউজ করা হয়, সিলিকা কি, বালি। তো বালি তুমি দেখলা সিরামিক ইউজ করা হয়, কাঁচে ইউজ করা হয়, তারপর যে সিমেন্ট উৎপাদন করা হয়, ঠিক আছে। অর্থাৎ সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড বা বালি সব জায়গায় ইউজ করা হয়, ঠিক আছে, বালি সব জায়গায় ইউজ করা হয়। এবার চামড়া ট্যানিং। তো চামড়া ট্যানিং আমাদের এত কিছু পড়া লাগে না। চামড়া ট্যানিং আমরা জানি যে কোরবানির সময় আমরা দেখো যে পশুর চামড়া গুলা নিয়ে যায়, নিয়ে গিয়ে তারা লবণ দিয়ে সেখান থেকে আলটিমেটলি কি করে, ট্যানিং এর মাধ্যমে সেখান থেকে আলটিমেটলি তোমার হচ্ছে শিল্প কারখানায় পাঠায়, সেখান থেকেই তো আলটিমেটলি কি হয়, আমাদের জুতা, চামড়ার জুতা এগুলো তৈরি হয়, তাই না। সেই জিনিসগুলো দেওয়া আছে। তো চামড়া ট্যানিং এর তোমার হচ্ছে যেই মূল উপাদান, চামড়া ট্যানিং এর মূল উপাদানকে তোমার 80-85% হচ্ছে কোলাজেন, ঠিক আছে, 85% হচ্ছে কোলাজেন, এটা জানি আমরা। দেন এখান থেকে এমসিকিউ একটা পাইছি অনেকক্ষণ পর, বলছে কোনটি সিমেন্টের জমাট বাঁধাকে মন্থর করে, দেখছো, ক্যালসিয়াম সালফেট 2 মোল পানি বা জিপসাম, ঠিক আছে। ওকে, চামড়া ট্যানিং থেকে নিচের দিকে আসো, আমরা চামড়া ট্যানিং এর যে দূষণগুলা সেগুলো পড়লেই হয়। আচ্ছা, এখানে আরেকটা ওয়ার্ড পাইছি কিউরিং, আমরা এটা তোমার হচ্ছে কর্মমুখী রসায়নে পড়ছি। কিউরিং মানে হচ্ছে লবণ দেওয়া। সো এই যে চামড়াকে সংরক্ষণ করার জন্য আমরা যে লবণ দিই, সেই লবণ দেওয়ার প্রসেসটাকে বলা হয় হচ্ছে কিউরিং, ঠিক আছে, বলা হয় কি ভাই, কিউরিং, কিউরিং, ঠিক আছে। দেন এই চামড়াকে তোমার হচ্ছে লবণযুক্ত চামড়াকে, লবণটাকে ধুয়ে নিতে, পরিষ্কার করতে আলটিমেটলি কি করি আমরা, সেটাকে পানিতে ভেজাই, যার আরেক নাম হচ্ছে শোকিং। তাহলে যে শোকিং, তারপর হচ্ছে তোমার কিউরিং কোন শিল্পের সাথে জড়িত, চামড়া ট্যানিং, এই জিনিসগুলোই আসে, ঠিক আছে, ছোট ছোট ওয়ার্ড প্রশ্নগুলো আসে।
ওকে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো, নিচের দিকে আসো। চামড়া ট্রেনিং এ অনেক কথা বলে দেওয়া আছে, দরকার নাই। আচ্ছা, এই যে একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কলিচুন বা শার্পেনিং এজেন্ট দ্বারা চামড়া থেকে পশুর লোম ছাড়ানো সহজ হয়। তো পরীক্ষাতে আসবে যে কোনটির মাধ্যমে তোমার হচ্ছে চামড়া থেকে পশুর লোম ছাড়াইতে সহজ হয়, কলিচুন এবং হচ্ছে শার্পেনিং এজেন্ট, কলিচুন এবং হচ্ছে শার্পেনিং এজেন্ট, শার্পেনিং এজেন্ট। ওকে ওকে ওকে। পিকলিং, পিকলিং কার সাথে সম্পর্কিত? পিকলিং হচ্ছে তোমার চামড়া ট্যানিং এর সাথে সম্পর্কিত। এই যে পরীক্ষাতে এইখান থেকে বারবার প্রশ্ন আসে যে ক্রোম ট্যানিং এর পিএইচ কত, 4 থেকে 4.3। পুরা চ্যাপ্টারের মধ্যে পিএইচ এর একটা মান পাইছে, সুন্দর মতো এটা থেকে প্রশ্ন দিয়ে দেয় যে ক্রোম ট্যানিং এর পিএইচ কত। ক্রোম ট্যানিং এর পিএইচ হচ্ছে 4 থেকে 4.3, 4 থেকে 4.3। ওকে, নিচের দিকে আসো। এবং চামড়া ট্যানিং এ কিসের দূষণ ঘটে? ক্রোম ট্যানিং বলতেছি না, তার মানে কিসের দূষণ? ক্রোমিয়াম 3+। এবং তোমরা পরিবেশনে পড়ে আসছো যে ক্রোমিয়ামের কারণে কি হয়, রক্তে হিমোগ্লোবিন তোমার হচ্ছে উৎপাদন বাধা পায়, আলটিমেটলি কি হয়, আমাদের রক্ত শূন্যতা দেখা যায়। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু আগেই পড়ে আসছি, রক্ত শূন্যতা। ঠিক আছে, সো ক্রোম ট্যানিং এর মূলনীতি দেওয়া আছে, সেখান থেকে ক্রোমিয়াম আসবে, ক্রোমিয়াম গিয়ে কি করবে, আমাদের পরিবেশকে দূষণ করবে। ঠিক আছে, তাহলে আমাদের তোমার ট্যানারিতে বা চামড়া শিল্পে আলটিমেটলি কি হয়, তোমাদের হচ্ছে ক্রোমিয়ামের দূষণ হয়, ক্রোমিয়ামের দূষণ। এই বারবার করে আসে যে কোনটি ইউজ হয়, তোমার হচ্ছে ক্রোমিয়ামের দূষণ, ক্রোমিয়ামের দূষণ। ঠিক আছে, এটা আলটিমেটলি অনেক জটিল প্রক্রিয়া, এগুলো যেমনে মনে করতেছি যে আজকাল হচ্ছে চামড়ায় লবণ দিলাম, ই করলাম, সেখান থেকে একটা চামড়া জুতা তৈরি হয়ে গেল, সেটা না, কিন্তু অনেক বড় বড় প্রসেস। ঠিক আছে, তো অনেক কিছু এখানে আলোচনা করা আছে, অনেক কিছু এখানে আলোচনা করা আছে, বাট আমাদের দরকার নেই। আমাদের যে এমসিকিউর জন্য যেহেতু আমরা পড়তেছি এবং ক খর জন্য আমাদের স্পেশাল একদম গুরুত্বপূর্ণ জিনিসগুলোই লাগবে। ঠিক আছে, আছে তো অনেক কিছু, বাট পড়া আসলে পসিবল না, এখানে যত কিছু আছে। ঠিক আছে, সিমেন্ট শিল্পের দূষক সমূহ দেখো। সিমেন্টে তোমার হচ্ছে দূষক কারা কারা আছে? সিমেন্টে কি আছে ভাইয়া? তোমার হচ্ছে ডাস্ট জাতীয় পদার্থ আছে। সিমেন্টের গুঁড়া নাক দিয়ে গেলে আমাদের শ্বাসকষ্ট হইতে পারে, তাই না? তাহলে সিমেন্টের ভিতরে কি আছে? বালি আছে, সেগুলো আলটিমেটলি কি আমাদের জন্য ক্ষতিকর, সেগুলো বলে দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। তো সিমেন্ট শিল্পের দূষক আহামরি কিছু না। ইউরিয়া শিল্পের দূষক, সো ইউরিয়াতে আলটিমেটলি কি ইউজ করো তুমি? কার্বন ডাইঅক্সাইড ইউজ করো। ভাই কার্বন ডাইঅক্সাইড কি? এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস না? এটা একটা গ্রিন হাউস গ্যাস না, তাই তো? গ্রিন হাউস ইফেক্টে কি কার্বন ডাইঅক্সাইড মেইন ভূমিকা পালন করে? কত পার্সেন্ট? 50%। পরিবেশ রসায়ন আমরা পড়ছি। তাহলে এই যে ইউরিয়া থেকে কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড, যেটা কিন্তু আলটিমেটলি কি একটা গ্রিন হাউস গ্যাস। ওকে, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি সেগুলোর মধ্যে দূষকগুলো আলোচনা করা আছে। চামড়া শিল্পের দূষক একটু আগে দেখলাম, চামড়া শিল্পে কি ক্রোম ট্যানিং, তার ক্রোমিয়াম এখানে ইউজ করা হয়। তারপর এখানে কি তোমার হচ্ছে প্রচন্ড গন্ধ আসে, যেখানে ট্যানারি তার আশেপাশে প্রচন্ড গন্ধ আসে, তাই না? কারণ কি, একটা পশুর চামড়া, শরীরের অংশ, সেগুলোকে লবণ টবণ দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা হয়। ঠিক আছে, তারপর এখান থেকে ক্রোম ট্যানিং এর এখানে বাতাসে তোমার হচ্ছে পচা গন্ধ, H2S এর গন্ধ চারপাশে ছড়ায় যায়। ঠিক আছে, বাইরের যে চামড়া ট্যানিং এর আশপাশে যে এরিয়া, পুরা এরিয়াতে তোমার হচ্ছে গন্ধে আসলে থাকা যায় না। ঠিক আছে, ওকে। দেন এই দেখো যে বাতাসে বাতাসে 20 ppm বা 20 মিলিগ্রাম পার মিটার H2S মানুষের বিষক্রিয়ায় মানুষের মৃত্যু ঘটতে পারে, মানুষের মৃত্যু ঘটতে পারে। এবং সর্বোচ্চ কতটুকু? সর্বোচ্চ অ্যামোনিয়ার ঘনমাত্রা কত বাতাসে? তোমার হচ্ছে 5 মিলিগ্রাম পার মিটার কিউব। দুটো অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বাতাসে যদি H2S এর ঘনত্ব 20 ppm ছাড়ায় যায় তখন মানুষের মৃত্যু ঘটতে পারে। এবং বাতাসে অনুমোদিত অ্যামোনিয়া কতটুকু থাকা যাবে? অ্যামোনিয়া হচ্ছে 5 মিলিগ্রাম থাকা যাবে। ঠিক আছে, ওকে, এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, দরকার নাই। বাট তুমি যেটা জানবা যে সেটা হচ্ছে আমাদের এই যে তোমার বজ্র চামড়া থেকে পোল্ট্রি ফুড বা হাঁস মুরগির খাদ্য রূপে ব্যবহারে খাদ্য শৃঙ্খলে ক্রোমিয়ামের দূষণ ঘটে। ঠিক আছে, বজ্র চামড়াকে আমরা ইউজ করি পোল্ট্রি ফুড হিসেবে ইউজ করি, মানে পোল্ট্রি মুরগির খাবার হিসেবে হাঁস মুরগি গুলোকে খাওয়াই। সো সেখান থেকে আলটিমেটলি কি হয়? ক্রোমিয়ামের দূষণ ঘটে। চামড়ার যে তোমার চামড়া ট্যানিং এর যে দূষক, সেটা মানে তুমি ক্রোমিয়াম মনে রেখে দাও। ঠিক আছে, ওকে। টেক্সটাইল শিল্পে তোমার কি ইউজ করা হয়? বিভিন্ন কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ইউজ করা হয়। ডাইং শিল্পে কি করা হয়? রং করা হয়। এবং সেগুলো নিয়ে কি করে? তোমার হচ্ছে ড্রেনে ছেড়ে দেয়, ড্রেনের পানি গিয়ে আশপাশকে দূষণ করে ফেলে, তাই না? তো সেই দূষকগুলো নিয়ে আলোচনা করা আছে। ঠিক আছে, যে হাজার হাজার রঞ্জক কেমিক্যাল ইউজ করা হয়, যেগুলো আলটিমেটলি কি করে? দূষকগুলা দূষণের কাজটা করে। ঠিক আছে, দূষণের কাজটা করে। ওকে, যেদিকে আসো, টেক্সটাইল শিল্পে অনেক কিছু বলে দেওয়া আছে, দরকার নেই। ঠিক আছে, এত জিনিসগুলো দরকার নাই। ওকে, বাট তোমার জানা লাগবে যে পানিতে যখন আমরা বিভিন্ন রঞ্জক মিশাই তখন সেটা পানিকে রঙিন করে, পানির ডিও এর পরিমাণ হ্রাস করে, একই সাথে পানির বিওডি এবং টিডিএস এর মান বৃদ্ধি করে। ঠিক আছে, জাস্ট এতটুকু জানলেই না। সো একই সাথে দেখো সব দূষকগুলা এই লিস্টের মধ্যে দেওয়া আছে, এই লিস্টটা পড়লে তোমার আলটিমেটলি এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, লিস্টের মধ্যে একবার রিডিং দিবা, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, অনেক বেশি ইম্পর্টেন্ট না। বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল,
সো বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল এখান থেকে আমাদের খুব একটা বেশি কিছু পড়ার মতো নাই। নিচের দিকে আসি, নিচের দিকে আসি। এই যে আমাদের বায়ু দূষণ করার জন্য আমরা যে ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করি, সেই ক্যাটালাইটিক কনভার্টারে প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়? দেখো, ক্যাটালাইটিক কনভার্টারে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় যে তোমার কি প্লাটিনাম, প্যালাডিয়াম বা রোডিয়াম। সো পরীক্ষাতে প্রশ্ন আসে যে ক্যাটালাইটিক কনভার্টারে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কোনটি? প্লাটিনাম, প্যালাডিয়াম বা রোডিয়াম। ঠিক আছে, প্লাটিনাম, প্যালাডিয়াম বা রোডিয়াম। ঠিক আছে, প্লাটিনাম, প্যালাডিয়াম বা রোডিয়াম। ওকে, দেন আমাদের মনে আছে কিনা যে আমরা বায়ু থেকে সালফার ডাইঅক্সাইড গ্যাস, ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন করছিলাম, যেটা আমরা এফজিডি প্ল্যান্ট বলি। সেই এফজিডি প্ল্যান্ট আলটিমেটলি কি একটা গ্যাসকে তোমার হচ্ছে দূর করতেছে। তাহলে এই টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে যে ভাই গ্যাসীয় দূষককে তুমি হচ্ছে নিয়ন্ত্রণ করবা, তাই না? তাহলে ওই যে এফজিডি প্ল্যান্টের ওটা আলটিমেটলি কি ছিল? এই টপিকের আন্ডারেই ছিল। ঠিক আছে, ওকে। এবার ইটিপি, উপরটা গেল কি গ্যাসীয় পদার্থ নিয়ন্ত্রণ, আর ইটিপি মানে হচ্ছে তোমার তোমার তরল বা জলীয় পদার্থ তোমার হচ্ছে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, জলীয় পদার্থের দূষণ নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, জলীয় পদার্থের দূষণ নিয়ন্ত্রণ করা। সো পরীক্ষাতে আসে যে কোন জাতীয় বজ্রের জন্য ইটিপি? ইটিপি হচ্ছে তোমার তরল বজ্রের জন্য। ইটিপি হচ্ছে তরল বজ্রের জন্য। ইটিপি হচ্ছে তরল বজ্রের জন্য। ঠিক আছে, ওকে। নিচের দিকে আসো, লেখা আছে অনেক কিছু, বাট ওই স্পেসিফিক লাইনগুলা থেকেই প্রশ্ন আসে এই চ্যাপ্টারটিতে। ঠিক আছে, স্পেসিফিক জায়গা থেকেই প্রশ্নগুলা আসে। ওকে, এরপরের টপিকে আসো। আয়রন, অ্যালুমিনিয়াম, কপার, কাঁচ, কাগজ এগুলাকে রিসাইক্লিং প্রসেস। সো এখান থেকে আমাদের একদম স্পেসিফিক জিনিস পড়তে হবে। একটু নিচের দিকে চলে আসো, যে এমসিকিউটা আসে সেটা আরো নিচের দিকে আছে। নিচে আসো, নিচে আসো, নিচে আসো, নিচে আসো। অ্যালুমিনিয়াম এখান থেকে প্রশ্ন আসে না, কপার এইখান থেকে প্রশ্ন আসে যে ভাইয়া কপার হচ্ছে 100% রিসাইক্লিং যোগ্য একটা ধাতু। তুমি কপারকে বা তামাকে 100% রিসাইকেল করতে পারবা, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, এই এমসিকিউটাই আসবে এখান থেকে, আসলে এই এমসিকিউটাই মেইনলি আসে। কাঁচ, কাঁচও একটা 100% রিসাইক্লেবল যোগ্য। ঠিক আছে, 100% রিসাইকেবল তোমার হচ্ছে রিসাইক্লিং যোগ্য একটা পদার্থ। কাঁচও 100% রিসাইক্লিং যোগ্য একটা পদার্থ। তাইলে অ্যান্সার কি কি? যে 100% রিসাইক্লিং। এই প্রশ্ন আসলে অ্যান্সার হবে হচ্ছে দুইটা, কাঁচ এবং হচ্ছে কপার। কাঁচ এবং হচ্ছে কপার। সো কপার কিন্তু বাংলাতে আসতে পারে যে তামা। ঠিক আছে, ওকে ওকে। সামাজিক ক্ষেত্রে এগুলার গুরুত্ব, আচ্ছা কাঁচ, তারপরে কপার, তারপরে কাগজ, প্লাস্টিক কই ব্যবহার করে এগুলা বলে দেওয়া আছে। সেগুলা কি কেমিস্ট্রি বই থেকে পড়তে হবে? কোনো দরকার নাই। ঠিক আছে, তো নিচের দিকে আসো, কোনো দরকার নেই আমাদের এগুলা। ওকে ওকে, অনেক কিছু বলে দেওয়া আছে, বলুক তারা। ঠিক আছে, তারা বলার কাম বলে রাখছে, আমি হচ্ছে স্কিপের কাজ স্কিপ করব। ঠিক আছে, নিচের দিকে আসো। কাজ 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 নিয়ে অনেক পড়ালেখা করছি, আর দরকার নেই, মানে মাফ করো কাজ আমাকে। তারপরে প্লাস্টিক দরকার নাই। নিচের দিকে আসো। ইট খোলা, ইট খোলার দূষণ একদম ছোটবেলা থেকে পড়ে আসতেছো ভাই, যে তোমার যে ইট খোলার মধ্যে কি হয়, সেখানে তোমার যে বায়ু দূষণ গুলো হয়, সেখানে কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড এগুলো থাকে। এগুলো আলটিমেটলি এখান থেকে পড়ার কোনো কিছু নাই। ঠিক আছে, মানে ইটের ভাটার পড়ার এখান থেকে পড়ার কিছু নাই। নিচের দিকে আসো। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা অসুবিধা বলে দেওয়া আছে, তুমি একটু নিচের দিকে চলে আসবা। আমাদের মনে আছে কিনা যে আমরা টোটাল বাংলাদেশে কয়লার 55% ইউজ করি বিদ্যুৎ ক্ষেত্রে, সেখানে সেগুলো বলে দেওয়া আছে। ঠিক আছে, নিচের দিকে আসো। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সুবিধা কি, এখানে অনেক কিছু বলে দেওয়া আছে, বাট তুমি জানবা যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের এফিসিয়েন্সি, কর্মদক্ষতা এটা কত পার্সেন্ট? প্রায় 35%। ঠিক আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তোমার কর্মদক্ষতা হচ্ছে 35%। তার মানে তুমি যদি হচ্ছে 100% ওকে ইনপুট দাও, তার মধ্যে মাত্র 35% তোমাকে কি করবে? বিদ্যুৎ দিবে। 100% কয়লা ইউজ করলে সেখান থেকে 35% হচ্ছে বিদ্যুৎ সে সাপ্লাই করতে পারে। ঠিক আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের এফিসিয়েন্সি হচ্ছে 35% মাত্র। এবং এটা আরেকটা জায়গায় দেওয়া আছে, তুমি দেখো এটা দেওয়া আছে হচ্ছে তড়িৎ রসায়নের শেষের দিকে। তড়িৎ রসায়নের শেষের দিকে দেওয়া আছে যে হাইড্রোজেনের তোমার হচ্ছে হাইড্রোজেন ফুয়েল গ্যাসের ক্ষেত্রে তোমার এফিসিয়েন্সি হচ্ছে 75%, আর কয়লার হচ্ছে মাত্র 35%। ঠিক আছে, সো এটা এখানে দেওয়া আছে। দিকে আসো। আর এখানে হচ্ছে তোমার বিস্তারিত কথাবার্তা বলে দেওয়া আছে, দরকার নেই এত কিছু। ঠিক আছে, দেখো ছাইয়ের আরেক নাম হচ্ছে ফ্লাই অ্যাশ। ঠিক আছে, তো পরীক্ষাতে বলবে কোনটি হচ্ছে তোমার ছাই। ছাই হচ্ছে তোমার হচ্ছে ফ্লাই অ্যাশ। ন্যানো পার্টিকেল অনেক বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে, এখান থেকে এমসিকিউ আসে। ন্যানো পার্টিকেল থেকে এমসিকিউ আসে, ন্যানো পার্টিকেল থেকে এমসিকিউ আসে। তো এখান থেকে কি পড়তে হবে? ন্যানো,
যারা ন্যানো স্কেলের মানে 10⁹ মিটারের মধ্যে তারা হচ্ছে তোমার আলটিমেটলি কি ন্যানো পার্টিকেল, এবং এখানে একটা রেঞ্জ আছে। যারা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে তাদেরকে আমরা বলি হচ্ছে ন্যানো পার্টিকেল। 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকলে তাদেরকে আমরা বলি হচ্ছে ভাইয়া ন্যানো পার্টিকেল। এখন ন্যানো কণার বা ন্যানো পার্টিকেলের 3টা ভাগ আছে। প্রথমত হচ্ছে ন্যানো লেয়ার। যদি যেই পার্টিকেল বা যে কণাটা সেটা যদি হচ্ছে 1 ডাইমেনশনাল হয় 1D, তাহলে সেটা হচ্ছে ভাইয়া ন্যানো লেয়ার। যদি 2 ডাইমেনশনাল হয় তার নাম হচ্ছে ন্যানো টিউব। যদি 3 ডাইমেনশনাল হয় তার নাম হচ্ছে ন্যানো পার্টিকেল। এবং এগুলো সবগুলোই ন্যানো রেঞ্জের, অর্থাৎ 1 থেকে 100 ন্যানোমিটার, 1 থেকে 100 ন্যানোমিটার। তাহলে কিসের উপর ভিত্তি করে আলটিমেটলি ভাগটা হইলো? যদি 1 ডাইমেনশনাল হয় ন্যানো লেয়ার, 2 ডাইমেনশনাল হলে ন্যানো টিউব, 3 ডাইমেনশনাল হলে তার নাম হচ্ছে ন্যানো পার্টিকেল। ঠিক আছে, 2 ডাইমেনশনাল তোমার হচ্ছে ন্যানো পার্টিকেল। আর ন্যানো টিউবের আরেক নাম হচ্ছে ন্যানো ওয়্যার। ন্যানো টিউবের আরেক নাম হচ্ছে ন্যানো ওয়্যার। ন্যানো টিউবের আরেক নাম হচ্ছে ন্যানো ওয়্যার। ওকে, দেন ন্যানোমিটার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি তোমাকে প্র্যাকটিক্যাল, যে তুমি যদি হচ্ছে পাশাপাশি 4টা হাইড্রোজেন পরমাণু রাখো তাহলে সেটা প্রায় 1 ন্যানোমিটারের কাছাকাছি। একটা সাধারণ মানুষের চুলের ব্যাস হলো প্রায় 50,000 ন্যানোমিটার। আর চুল তো দেখা যায় তাই না চোখে, বাট 1 ন্যানোমিটার কিন্তু চোখে খুব ভালো মতো দেখা যায় না। তো চুলের যে ব্যাস সেটা হচ্ছে 50,000 ন্যানোমিটার। তাহলে বুঝতো 1 ন্যানোমিটার কত ছোট। ঠিক আছে, একটা চুল সেটার ব্যাস হতে পারে হচ্ছে 50,000 ন্যানোমিটার, তাহলে 1 ন্যানোমিটার কত ছোট। ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য প্রায় 1000 ন্যানোমিটার। ঠিক আছে, এগুলো বলে দেওয়া আছে। ন্যানো প্রযুক্তি এখান থেকে কি পড়তে হবে, একটু নিচের দিকে আসো। যে এই যে আমাদের নোরিও টনিগুচি, উনি কি করছে? নোরিও টনিগুচি যে কাজটা করছে, প্রথম ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি শব্দটা ব্যবহার করছে। নোরিও টনিগুচি কি করছে? নোরিও টনিগুচি প্রথমবারের মতো ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি এই ওয়ার্ডটা ইউজ করছে। ঠিক আছে, তো এরপরে আসো এখান থেকে কি পড়তে হবে, নিচের দিকে আসো। ন্যানো পার্টিকেলের বৈশিষ্ট্য দেওয়া আছে। ন্যানো পার্টিকেলের অনেকগুলো ব্যবহার আলটিমেটলি আমাদের প্রয়োজন হয়, মানে সব জায়গায় তুমি ন্যানো পার্টিকেল ইউজ করো। ঠিক আছে, ন্যানো পার্টিকেল অনেক জায়গাতে ইউজ করা হয়, যেটা আমরা নিচে দেখবো। বাট তার আগে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা, যে ভাইয়া তোমার প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে নিচের কোনটি হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল। ঠিক আছে, নিচের কোনটি ন্যানো পার্টিকেল। সো আমাদের কেমিস্ট্রিতে গুরুত্বপূর্ণ কয়েকটা ন্যানো পার্টিকেল কি কি ভাইয়া? গুরুত্বপূর্ণ কয়েকটা ন্যানো পার্টিকেল হচ্ছে গ্রাফিন, প্রথমত হচ্ছে গ্রাফিন। এরপরে ফুলারিন পড়ছো না জৈব যৌগে, ফুলারিন হচ্ছে একটা ন্যানো পার্টিকেল। ঠিক আছে, তারপর হচ্ছে কার্বন ন্যানো টিউব, কার্বন ন্যানো টিউব। এগুলা কি? এগুলো হচ্ছে ভাইয়া সব ন্যানো পার্টিকেল, এগুলো সব ন্যানো পার্টিকেল। সেখান থেকে এমসিকিউ আসবে যে নিচের কোনটি ন্যানো পার্টিকেল, তুমি এখান থেকে মনে রাখবা গ্রাফিন, ফুলারিন এবং কার্বন ন্যানো টিউব। কার্বন ন্যানো টিউব এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের ভাইয়া এক তোমার ন্যানো পার্টিকেল। এগুলো হচ্ছে সব থেকে, এগুলো হচ্ছে ন্যানো পার্টিকেল। এবার আসো, বিশ্বের সবচেয়ে ছোট টেস্ট টিউব হিসেবে পরিচিত হচ্ছে আমাদের কার্বন ন্যানো টিউব, CNT, কার্বন ন্যানো টিউব বিশ্বের সব থেকে ছোট টেস্ট টিউব হিসেবে পরিচিত। এবং আমরা দেখছিলাম যে টিউব কখন বলতেছিলাম ন্যানো টিউব, যখন সেটা ছিল 2 ডাইমেনশনাল। তাহলে কার্বন ন্যানো টিউব কতটা ডাইমেনশনাল? 2 ডাইমেনশনাল। ঠিক আছে, এর জন্য এদেরকে বলা হয় টিউব। ঠিক আছে, ওকে। দেন বলতেছে যে কার্বনের যে 40টারও বেশি রূপভেদ আছে, তার মধ্যে আমাদের হীরা, তারপরে ডায়মন্ড এবং হচ্ছে গ্রাফাইট, ফুলারিন, এগুলো নিয়ে আলোচনা আমরা বেশি করি তাই না? গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে, তারপরে ফুলারিন হচ্ছে কার্বন ন্যানো টিউব, তারপরে হচ্ছে তোমার আলটিমেটলি এখানে হীরক দেওয়া আছে, হীরা। ঠিক আছে, এবং এখানে বলে দেওয়া আছে যে হীরা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে দেওয়া আছে। ওকে, ন্যানোর বৈশিষ্ট্যগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। নিচের দিকে আসতেছে আমরা আস্তে আস্তে। ন্যানোর বর্ণ, ঠিক আছে, ন্যানোর বর্ণ তুমি হচ্ছে একটু দেখতে পারো। ঠিক আছে, ন্যানোর বর্ণ তুমি একটু দেখতে পারো যে তোমার সাধারণ অবস্থায় স্বর্ণের বর্ণ হচ্ছে সোনালী হলুদ, এটা আমরা চিনি, এবং সিলিকন হলো ধূসর। কিন্তু যখন ন্যানো পার্টিকেল আকারে থাকে, ন্যানো অবস্থায় থাকে, তখন স্বর্ণের এবং সিলিকনের কালার হয় লাল। ঠিক আছে, যখন ন্যানো অবস্থায় থাকে তখন এদের কালার হয় লাল। বাট এমনিতে কি হয়, স্বর্ণের যে আমরা টুকরা দেখি সেগুলো কি সোনালী হলুদ কালার, সিলিকন হচ্ছে ধূসর কালার, তাই না? তাহলে এমনি থেকে হচ্ছে এই কালার, বাট ন্যানো অবস্থায় কিন্তু এরা হচ্ছে লাল কালার। ঠিক আছে, ন্যানো অবস্থায় এরা হচ্ছে লাল কালার। ওকে, নিচের দিকে আসো, নিচের দিকে আসো, দরকার নেই এগুলা, গণনাঙ্ক দরকার নাই, সৌরশক্তির প্রভাব দরকার নাই, বিস্তরণ বল, বিদ্যুৎ সুপরিবাহিতা। ন্যানো পার্টিকেল গুলো আলটিমেটলি দেখবা বেশিরভাগ কি করতে পারে? বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, ন্যানো পার্টিকেল গুলো বেশিরভাগ দেখবা বিদ্যুৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, ওকে। শিল্পক্ষেত্রে ন্যানোকণার ব্যবহার। ন্যানোকণা তোমার হচ্ছে এই যে ন্যানো পার্টিকেল গুলা বিভিন্ন বিক্রিয়াতে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। ন্যানো পার্টিকেল গুলা বিভিন্ন বিক্রিয়াতে কি হিসেবে ব্যবহার করা হয় ভাইয়া? প্রভাবক রূপে ব্যবহার করা হয়। বিভিন্ন বিক্রিয়াতে এরা কি হিসেবে ব্যবহার করা হয় ভাইয়া? প্রভাবক রূপে ব্যবহার করা হয়। পানি বিশোধনে ব্যবহার করা হয়, ব্যাকটেরিয়া প্রতিরোধে ব্যবহার করা হয়। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়ো। চিকিৎসা ক্ষেত্রে ক্যান্সারের কেমোথেরাপিতে ন্যানোকণার ব্যবহার কার্যকর প্রমাণিত হয়েছে। ঠিক আছে,
মোটর ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। দেখো গাড়ির ইঞ্জিনে জিরকোনিয়াম অক্সাইড, তারপরে অ্যালুমিনা, এরপর হচ্ছে নিকোলাইট NiAs ইত্যাদি তোমার হচ্ছে ব্যবহার করা হয়, ন্যানোকণার প্রলেপ ব্যবহার করা হয়। বৈদ্যুতিক ক্ষেত্রের মধ্যে তোমার কি পড়তে হবে, একটু নিচের দিকে আসো, যে এই যে ন্যানোকণার বিশেষ চুম্বক ধর্মের কারণে কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রে মেমোরি সংরক্ষক তৈরির কাজে কি ব্যবহার করা হয়, এই ন্যানোকণা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং সৌরশক্তি থেকে বিদ্যুৎ তৈরির ফটোসেলে যখন আমরা ন্যানোকণা ব্যবহার করি, সেই ন্যানোকণা ব্যবহার করলে ওই ফটোসেলের কর্মদক্ষতা অনেক গুণ পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, ফটোসেলের তোমার হচ্ছে অনেক গুণ পরিমাণে বেড়ে যায়। এই ন্যানোকণা সেমিকন্ডাক্টরের মধ্যে ইউজ করা হয়। আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সবগুলোর মধ্যে সেমিকন্ডাক্টর আছে, আর সেই সেমিকন্ডাক্টরের মধ্যে ন্যানো পার্টিকেল কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। অপটিক্যাল ক্ষেত্রে ন্যানোকণার ব্যবহার এখান থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের সানস্ক্রিন যে আছে সেই সানস্ক্রিনের মধ্যে, লোশনের মধ্যে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়। সেখান থেকে প্রশ্ন আসে যে সানস্ক্রিনে ব্যবহার করা হয় কি, সানস্ক্রিনে ন্যানোকণা হিসেবে জিঙ্ক অক্সাইড ব্যবহার করা হয়, জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে বলতেছে যে টাইটানিয়াম অক্সাইড TiO2 ন্যানোকণা সানস্ক্রিন, লোশন বা ক্রিমে ব্যবহার করা হয়। তাহলে জিঙ্ক অক্সাইড এবং হচ্ছে টাইটানিয়াম অক্সাইড TiO2 দুটাকেই কই ব্যবহার করা হয়, সানস্ক্রিনে তোমার হচ্ছে লোশন হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তারপরে কোয়ান্টাম ডটস, এই কোয়ান্টাম ডটস এর তোমার ব্যাস কত, 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। সো পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোয়ান্টাম ডটস এর ব্যাস কত, তুমি জানবা কোয়ান্টাম ডটস এর ব্যাস হচ্ছে তোমার 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার। ওকে ওকে ওকে। এমআরআই কনস্ট্যান্ট এজেন্ট যেমন প্যারাম্যাগনেটিক গ্যাডোলিনিয়াম GD3+, এগুলো আলটিমেটলি কি তোমার হচ্ছে, এগুলোতে যখন আমরা কোয়ান্টাম তোমার হচ্ছে ডট ইউজ করি তখন সেটা থেকে কি পাওয়া যায়, তোমার হচ্ছে এমআরআই যে ইমেজটা, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ, সেই ইমেজটা পাওয়া যায়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, আমাদের ন্যানো পার্টিকেলটাই হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট টপিক। তাহলে দেখো এই চ্যাপ্টারটাতে আসলে অনেক জায়গা আছে পড়ার মতো, বাট তোমাকে বুঝতে হবে যে তুমি আসলে কোন লাইনগুলো পড়বা, কোন লাইনগুলো স্কিপ করবা। তাহলে শুরু থেকে চিন্তা করে দেখো, এই চ্যাপ্টারটা শুরু হয়েছিল গ্যাস ক্ষেত্র দিয়ে, এরপরে কয়লা, এরপরে হচ্ছে তোমার আমরা পড়লাম কাঁচ, এরপরে সিরামিক, তারপর হচ্ছে তোমার কাগজ শিল্প, চামড়া ট্যানিং, তারপরে বায়ু দূষক, তারপরে তরল দূষকের জন্য ইটিপি, এরপর হচ্ছে আমাদের ন্যানোকণা। ঠিক আছে, মাঝখানে আমাদের রিসাইকেল নিয়ে একটু আলোচনা করা আছে। তাহলে এই হচ্ছে আমাদের অর্থনৈতিক রসায়ন চ্যাপ্টারটা। একটু বোরিং, পড়তে গেলে হচ্ছে তোমার মেজাজ খারাপ হয়ে যায় অনেক সময়, বা ঠান্ডা মাথায় তুমি একদম স্পেসিফিক লাইনগুলোকে দাগায় রাখবা হাইলাইটার দিয়ে, তুমি খালি জাস্ট ওই লাইনগুলোই পড়বা, তাহলে দেখবে এই চ্যাপ্টারটা পড়তে বিরক্তি একটু কম লাগে। ঠিক আছে, তাহলে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লেকচারে দেখা হবে। আমাদের মূল বই সিরিজটা এইখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।